হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লার্ন উইথ সুমিত। আজ আমরা আলোচনা করব গিট এবং গিটহাব নিয়ে। প্রথমেই যে জিনিসটা আমাদের বুঝতে হবে সেটা হলো গিট এবং গিটহাব দুইটা ডিফারেন্ট জিনিস। তারা রিলেটেড কিন্তু ডিফারেন্ট। আপাতত ধরে নিতে পারেন গিট এবং গিটহাব অনেকটা কফি আর কফি শপের মতো। হ্যাঁ, একটু পরে ডিটেল বলছি, তখন ক্লিয়ার বুঝতে পারবেন। প্রথমে আগে গিট কি সেটা দিয়ে শুরু করছি। গিট কিভাবে কাজ করে? গিট সবসময় আপনার ফাইলের দিকে তাকিয়ে থাকে, দ্যাটস ইট। 24 ঘন্টা 365 দিন আপনার ফাইলের দিকে সে তাকিয়ে থাকে। ফর হোয়াট? ফর চেঞ্জেস। কি চেঞ্জ হয়েছে আপনার ফাইলে সেটার দিকে নজর রাখে এবং ফাইল সিস্টেমে সেটার একটা রেকর্ড রাখে। কোন ফাইলস? যে কোনো ফাইলস, শুধু কোড না, কিন্তু যে কোনো ফাইল হতে পারে সেটা। ইমেজ, টেক্সট ফাইল, জেএস ফাইল, পিএইচপি ফাইল, পাইথন ফাইল, ভিডিও ফাইল, এনি ফাইল। যখন আমি চেঞ্জের কথা বলছি তখন চেঞ্জ বলতে মিন করছি কি চেঞ্জ হয়েছে, কোথায় চেঞ্জ হয়েছে, কোন লাইনে চেঞ্জ হয়েছে, কোন সময়ে চেঞ্জ হয়েছে, কে চেঞ্জ করেছে, এভরিথিং, হুইচ ইজ রিয়েলি সামথিং কুল অ্যাবাউট গিট, তাই না? বাট আমার কাছে এটা গিটের বেস্ট ফিচার না। গিটের বেস্ট ফিচার হলো এটা আপনার ফাইলের বিভিন্ন ভার্সন রেখে দেয়। ঠিক আছে, মানে আপনি একটা কোড করলেন, সেই কোডটার কোনো একটা জায়গায় চেঞ্জ করলেন, কিন্তু প্রথম যে ভার্সনটা ছিল, প্রথমে যে কোডটা ছিল সেটাও রেখে দিতে চাচ্ছেন, তাহলে গিট ক্যান বি দ্য বেস্ট চয়েস। ঠিক আছে, গিটের মাধ্যমে আমরা আমাদের কোড মানে কোডিং এর মধ্যে গিট সবচেয়ে বেশি ইউজ হয়। ঠিক আছে, কিন্তু গিট কিন্তু যে কোনো জায়গায় ইউজ করা যেতে পারে। ঠিক আছে, সো ফাইল চেঞ্জের যদি আমরা ভার্সন রাখতে চাই, ডিফারেন্ট ভার্সন রেখে দিতে চাই এবং কোনো কিছুই যেন আমার না হারায়। যেমন ধরেন আপনি সিম্পলি একটা প্রজেক্ট শুরু করলেন এবং সেই প্রজেক্টে আপনি মানে অনেক কোড টোড করলেন, করার পরে ক্লায়েন্ট আপনাকে বললো বাহ খুব ভালো কাজ করেছো। ঠিক আছে, কিন্তু 1 মাস পরে ক্লায়েন্ট আপনাকে এমন একটা চেঞ্জ দিল যে চেঞ্জটা করার জন্য আপনাকে ফাইলে চেঞ্জ করা লাগলো। সো আপনি চেঞ্জ করলেন, ঠিক আছে, কিন্তু যখন আপনি চেঞ্জটা করলেন কিছুদিন পরে ক্লায়েন্ট বললো ভাই আগে যে কাজটা করেছিলেন সেটাই ভালো ছিল। আপনি তো পড়ে গেলেন মহা ফাপড়ে, কারণ আপনার যে আগের চেঞ্জটা সেটা তো আপনি ওভাররাইট করে ফেলেছিলেন। সো আপনার আর আগের জায়গায় ব্যাক করার ওয়ে নেই। এই জন্যই গিট এসছে। ঠিক আছে, গিট কি করে? এই জন্য বলা হয় গিট ইজ এ ভার্সন কন্ট্রোল সিস্টেম। ঠিক আছে, সো যে টেকনোলজিটা সেটার নাম হচ্ছে গিট। ঠিক আছে, সো গিটের মাধ্যমে আমরা আমাদের বিভিন্ন জিনিসের, শুধু কোড না, যে কোনো ফাইলের আমরা ডিফারেন্ট ভার্সন রেখে দিতে পারি। এটাই হচ্ছে গিটের সিম্পলেস্ট ইন্ট্রোডাকশন। ঠিক আছে, গিট কে ক্রিয়েট করেছেন? গিট ক্রিয়েট করেছেন লিনাস টরভাল্ডস, মানে যিনি লিনাক্সের স্রষ্টা, তিনি একটা অ্যামেজিং কাজ করেছেন। আমাদের চারপাশে আমরা প্রোগ্রামাররা যত ধরনের টুল ইউজ করি, কোনোটারই শেলফ লাইফ খুব বেশি না। হ্যাঁ, আমরা কাজ করি, ব্যাস কাজ শেষ। বাট গিট এমন একটা জিনিস যেটা একটা প্রোগ্রামারের জীবনে সারাদিন সাথে থাকবে। সো দিস ইজ দ্য অনলি টুল যেটা আপনার সারা জীবন আপনার সাথে থাকবে। ঠিক আছে, সো সেটাই বলছি যে গিট একটা অ্যামেজিং জিনিস এবং গিট শেখাটা একজন প্রোগ্রামারের জন্য অত্যন্ত জরুরি। এটা কোনো রকেট সায়েন্স না, খুবই সিম্পল কিছু জিনিসপাতি আছে, খুব কমন কিছু সিনট্যাক্স আছে, সেগুলো মানে কয়েকটা কমান্ড আছে, সেগুলো শিখলেই কিন্তু গিটের ওভারঅল একটা মানে একজন বিগিনারের জন্য গিট মানে ধরে ধরে শেখা একটু প্রবলেমেটিক, যার কারণে আমি আপনাদের অ্যাসিস্ট্যান্সের জন্য ভিডিওটা বানাচ্ছি। সো আশা করি এই প্লেলিস্টটা ফলো করলে আপনারা গিটের বিভিন্ন জিনিসপাতি সহজে বুঝতে পারবেন। এছাড়া আরেকটা জিনিস যেটা আমি বলতে চেয়েছিলাম যে গিট এবং গিটহাব ডিফারেন্ট জিনিস। সো এটা কেন বলছি? কারণ গিটহাবটা তাহলে কি? গিট হচ্ছে আপনার মেশিনে লোকাল যে চেঞ্জেসগুলো হচ্ছে সেগুলো ট্র্যাক রাখছে, তাই না? কিন্তু এমন যদি হয় যে আপনিও কাজ করছেন একটা কোডে, আবার আপনার টিম মেম্বার আরেকজন কাজ করছে অন্য একটা জায়গায়, অন্য একটা কম্পিউটারে। ঠিক আছে, সো দুইজন দুই জায়গায় কাজ করছেন, দুইটা ভার্সন তৈরি হচ্ছে। ঠিক আছে, এরকম আরো মাল্টিপল মানুষ আপনার টিমে কাজ করতে পারে। কিন্তু ফাইনালি যখন আপনারা এই পুরা সবকিছুকে একসাথে মার্চ করবেন, তার মানে কি একটা সেন্ট্রালাইজড জায়গা লাগবে, যে জায়গাটায় আসলে আপনাকে আপনার এই যে ফাইল চেঞ্জেসের যে ট্র্যাকগুলো সেটা একটা সেন্ট্রালাইজড জায়গায় হোস্ট করতে হবে, যেন আপনার কাজ হয়ে গেলে আপনি পুশ করতে পারেন, আপনার আরেকজন যিনি পার্টনার তিনি তার জায়গা থেকে পুশ করতে পারে, এবং সবকিছু মিলিয়ে একটা সেন্ট্রালাইজড ক্লাউড সোর্সে গিয়ে সেটাও কিন্তু মানে আরেকটা সার্ভারের মতোই চিন্তা করেন। তো সেই জায়গাটাতে গিয়ে আপনি কিন্তু আসলে চেঞ্জেসগুলো আমরা মানে হোস্ট করে রাখতে পারি। সেই হোস্টটার নাম হচ্ছে গিটহাব। ঠিক আছে, এরকম আরও আছে হোস্ট, যেমন গিট ল্যাব আছে, বিট বাকেট আছে, খুবই পপুলার। তো এগুলো মূলত সবচেয়ে বেশি ইউজ হয় গিটহাব। এছাড়াও বাকি যে দুটো বললাম সে দুটোও যে কম হয় তা না, বাট আমি মূলত আজকে গিটহাব নিয়ে কথা বলবো, হুইচ ইজ ওনড বাই মাইক্রোসফট রিসেন্টলি। সো এবং খুবই প্রপারলি মেনটেন্ড, এবং প্রোগ্রামিং কমিউনিটিতে, ওপেন সোর্স কমিউনিটিতে গিটহাবের ভূমিকা অত্যন্ত বেশি বলে আমি মনে করি। ঠিক আছে, সো চলুন, অনেক কথা বলে ফেললাম, বেশি কথা না বলে এবার চলে যাই যে গিট এবং গিটহাবের ইউজেস আমরা আসলে কিভাবে এটা নিয়ে কাজ করতে পারি সেগুলো আমরা একটা একটা করে এখন দেখব।
গিট নিয়ে কাজ করার আগে সবার প্রথমে আমাদের গিটের কনসেপ্টটা বুঝতে হবে যে গিট কিভাবে কাজ করছে, ঠিক আছে? তো মানে গিটের আর্কিটেকচারটা আর কি। তো গিটের ক্ষেত্রে আমরা দুইটা জিনিস চিন্তা করব, একটা হচ্ছে লোকাল আর একটা হচ্ছে রিমোট, ঠিক আছে? লোকাল হচ্ছে যে জায়গাটায় আমরা আমাদের লোকাল মেশিনে কাজ করব, ঠিক আছে, ফাইল নিয়ে আমাদের সমস্ত কাজ কারবার এই লোকালে থাকবে, ঠিক আছে? আর ডান পাশে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে রিমোট, যেটা আসলে ক্লাউডে থাকবে, আমরা ধরে নিতে পারি সেটা হচ্ছে গিটহাব, ঠিক আছে? সো লোকালে আসি ফার্স্টে। লোকালে আমরা যে ফোল্ডারে কাজ করব সেটাকে আমরা বলি ওয়ার্কিং ডিরেক্টরি। তো ওয়ার্কিং ডিরেক্টরিতে আমরা আমাদের মনের মাধুরী মিশিয়ে কাজ টাজ করলাম। কাজ টাজ করার পরে যখন আমরা বুঝলাম যে হ্যাঁ আমাদের কাজ হয়ে গেছে, তখন আমরা কি করব, আমরা সেটাকে স্টেজে তুলে দিব, ঠিক আছে? সিম্পলি মানে এই ল্যাঙ্গুয়েজগুলো মানে এই টার্মগুলোই হচ্ছে গিটের ক্ষেত্রে একটু যারা শুরু করবেন তাদের জন্য একটু অপরিচিত লাগবে, যে কিছুদিন কাজ করার পরেই বোঝা যাবেন আর কি। সো সেকেন্ড যে ব্যাপারটা, ওয়ার্কিং ডিরেক্টরি থেকে আমি কোথায় তুললাম, স্টেজে তুললাম বা স্টেজিং এ তুললাম, যে ভাই আমার কাজ হয়ে গেছে, নাও ইটস রেডি ফর স্টেজ, মানে সেকেন্ড একটা স্টেপ। আচ্ছা, স্টেজের থেকে তারপরে আমরা এটাকে আসলে লোকাল একটা রিপোজিটরিতে তুলি, ঠিক আছে? সো স্টেজ হচ্ছে একটা ইন্টারমিডিয়েটরি অবস্থা, যে ভাই ওয়ার্কিং এর কাজ শেষ, এখন আমি স্টেজে আছি, তারপরে আমি জাস্ট ফাইনালি যখন আমি অ্যাপ্রুভ করে দিব যে স্টেজ থেকে এবার তুমি লোকাল রিপোজিটরিতে নাও, এখন আপনারা বলতে পারেন হোয়াট ইজ রিপোজিটরি? রিপোজিটরি ইজ কাইন্ড অফ, এটাকে ধরে নিতে পারেন একটা কি বলবো, মানে একটা রিপোজিটরির বাংলা আসলে বের করা কঠিন, মানে এটা হচ্ছে একটা ফোল্ডারের মতোই ধরে নিতে পারেন, ঠিক আছে? এবং রিমোটের ক্ষেত্রে এটাকে ক্লাউড একটা সার্ভারের মধ্যে কোনো একটা স্টোরেজ ধরে নিতে পারেন, ঠিক আছে? সো এই রিপোজিটরির মধ্যে আসলে যেটা থাকে সেটা হচ্ছে সে বিভিন্ন ধরনের ট্র্যাকিং ইনফরমেশন, হ্যাঁ সেখানেও আসলে বিভিন্ন ধরনের গিটের মানে এমন ধরনের ফাইল থাকে যেগুলো গিট নিজে বুঝতে পারে, ঠিক আছে? সো সেটা আমরা একটু পরেই দেখতে পারবো যে আসলে লোকাল রিপোজিটরিটা কি। সো সে আসলে তাহলে আমরা প্রসেসটা কি দেখলাম, যে আমরা লোকাল ডিরেক্টরিতে কাজ করব, তারপরে আমরা সেই কাজটা হয়ে গেলে আমরা সেটাকে স্টেজে তুলবো, তারপরে সেটাকে আমরা লোকাল রিপোজিটরিতে ফাইনালি তুলে দিব। তাহলে আমার লোকালের পার্ট শেষ, মানে আমার লোকালে চেঞ্জেস মেনটেন হচ্ছে, কিন্তু আমি এখনো পর্যন্ত ক্লাউডে যাইনি। ক্লাউডে আমি তখনই যাব যখন আমার এই কোডটা অন্য কাউকে আমার দিতে হবে, বাট এই কোডটা আমি ক্লাউডে রাখতে চাই, পরে আমি অন্য মেশিনেও যেন সেটাকে ইউজ করি, মানে নিয়ে আসতে পারি। তো সেই পারপাসে আসলে রিমোটের আবির্ভাব বা গিটহাবের আবির্ভাব। তো সেই ক্ষেত্রে কি হবে, ফাইনালি আমরা লোকাল রিপোজিটরি থেকে সিম্পলি রিমোটে আমরা দিয়ে দিতে পারবো, আবার একইভাবে রিমোট থেকে অন্য একটা মেশিনে আমরা কোড নিয়েও আসতে পারবো, ঠিক আছে? এটা হচ্ছে গিটের বেসিক কনসেপ্ট, এই কনসেপ্টের উপরই সবকিছু হবে, ঠিক আছে? সো এর বেশি আসলে বোঝার কিছু নাই, কিন্তু কনসেপ্ট এটুকুই। এটা যদি চোখের সামনে আপনাদের থাকে তাহলে পরবর্তী জিনিসগুলো দেখবেন ইজি লাগছে, আমি যখন বলবো দেখবেন একটা একটা করে ইজি লাগছে। তো চলুন এবার দেখি যে আসলে একদম ইনিশিয়াল গিট কিভাবে আমরা একটা গিট দিয়ে একদম প্রথম যে কাজটা করবো সেটা কিভাবে করবো। চলুন শুরু করি। গিট নিয়ে কাজ করার জন্য সবার আগে আমাদের মেশিনে গিট ইনস্টল করতে হবে। তো গিট ইনস্টল করার জন্য আমি সিম্পলি গুগলে গিট দিয়ে সার্চ দিলাম এবং তারপরে এখানে জাস্ট ডাইরেক্ট ডাউনলোডসে গেলাম। তাহলে গিটের ওয়েবসাইটে যে আমাকে ডাউনলোডসের এখানে আপনাকে 3 ধরনের অপারেটিং সিস্টেমের জন্যই দেখাচ্ছে, আপনাদের যার যার যেটা অপারেটিং সিস্টেম সেটা দিয়ে ডাউনলোড করে নিলেই হবে। সো আমি ম্যাকে আছি, সো আমার ম্যাকে অলরেডি গিট ইনস্টল করা আছে। যারা আপনারা উইন্ডোজে আছেন তারা উইন্ডোজের এটাতে ক্লিক করলে আপনারা অপশন পাবেন ডাউনলোড করার, 32 বিট অথবা 64 বিট যেটাই আপনার মেশিন সেই অনুযায়ী ডাউনলোড করে নিয়ে জাস্ট ইনস্টল করে নিলেই হয়ে যাবে। ইনস্টল করার পরে উইন্ডোজ ইউজাররা তাদের মেশিনে একটা গিট ব্যাশ বলে একটা টার্মিনাল পাবেন, ঠিক আছে? টার্মিনালের মতো একটা কি বলবো বক্স পাবেন। তো সেইটাকে আপনারা ইউজ করে সেখানে গিট কমান্ড লিখতে হবে, ঠিক আছে? সো একদম সিম্পল। সো আমি আমার মেশিনে, যেহেতু আমি ম্যাকে আছি, আমি হাইপার টার্মিনাল ইউজ করি। তো এই টার্মিনাল আপনারা যে কোনো টার্মিনাল আসলে ইউজ করতে পারেন, উইন্ডোজের ক্ষেত্রে আপনারা তো বললামই গিট ব্যাশ ইউজ করবেন। সো যেটাই হোক আমি আসলে টার্মিনালে আসবো, ঠিক আছে? সো টার্মিনালে আসার পরে আমি যেটা করছি, আমার মেশিনে যেহেতু অলরেডি আছে, সো আমি একটা নতুন ফোল্ডার তৈরি করছি, ধরলাম গিট ওয়ার্কিং ডিরেক্টরি, হ্যাঁ? বা আমি একটা কাজ করি, আমি অনেকগুলো এক্সাম্পল দেখাবো, তো গিট 1 ফোল্ডারের নাম দিলাম, তারপরে আমি সিডি করলাম, এটার মধ্যে ঢুকে গেলাম। ঢুকে যাওয়ার পরে আমি দুইটা ফাইল নিচ্ছি, ধরেন 1.txt 2.txt, দুইটা ফাইল আমি নিলাম এবং ধরেন আরেকটা ফোল্ডারও নিলাম, এখানে ধরলাম মাই ফোল্ডার, ফোল্ডারের নাম দিলাম মাই ফোল্ডার, তারপরে সিডি মাই ফোল্ডার করে তার মধ্যে আমি আবার আরেকটা ফাইল নিলাম, ধরেন 3.txt, ঠিক আছে? সো আমি এখন আমার যেটা আছে, আমার যেটা ফাইল সিস্টেম আছে সেখানে আমি যাচ্ছি, আমার টার্মিনালটা ক্লোজ করে রাখি এবং ফাইল সিস্টেমে এই যে এটা হচ্ছে আমার সেই গিট 1 ফোল্ডারটা এবং এই যে মাই ফোল্ডার 1 2 এগুলো আছে। সো 1 এর মধ্যে ধরেন আমি লিখে রাখলাম 1, এটা সেভ করলাম। তারপরে ধরেন এটা আমার 2 এর মধ্যে আমি লিখলাম 2, এটাও সেভ করলাম।
আর মাই ফোল্ডারের মধ্যে যে 3 যেটা আছে সেটার মধ্যে ধরেন আমি লিখলাম 3। হ্যাঁ, সো 3টা ফাইলে আমি কিছু কাজ কারবার করলাম। ওকে, আচ্ছা, সো এখন আমি যদি চাই যে আমার এই যে মানে এই গিট ওয়ানটা হচ্ছে আমার মেইনলি ওয়ার্কিং ডিরেক্টরি, একটু আগে যেটা বললাম যে ওয়ার্কিং ফোল্ডার। সো এই ওয়ার্কিং ফোল্ডারের মধ্যে মেইনলি এই হচ্ছে আমার সমস্ত কন্টেন্ট, বিভিন্ন ফাইল। সো আমি যদি চাই গিট এই ফোল্ডারটার দিকে নজর রাখুক, তাহলে আমি সিম্পলি আবার আমার টার্মিনালে চলে যাচ্ছি। আমি আমার ওয়ার্কিং ডিরেক্টরিতে ফেরত গেলাম, এই যে গিট ওয়ানে এখন আমি এসেছি। সবার আগে যেটা আমাকে করতে হবে, আমি একটা গিট রিপোজিটরি মানে গিটকে চেনানোর জন্য আমাকে হচ্ছে গিট ইনিট করে দিতে হবে, ইনিশিয়ালাইজেশন করে দিতে হবে। সো আমি যেটা করব গিট ইনিট, এটা যদি আমি লিখি, দেখেন ও বলছে যে ইনিশিয়ালাইজড এমটি গিট রিপোজিটরি। হ্যাঁ, সে আমার এটার মধ্যে একটা ডট, আসলে এমটি সে যেটা করে, আমি যদি এটাকে হিডেন ফাইলগুলো শো করি, এই দেখেন সে ডট গিট নামে সে আসলে একটা ফোল্ডার তৈরি করে এখানে। এই ফোল্ডারটাই মেইনলি সমস্ত কিছু মেনটেন করে। গিট আসলে এই ফোল্ডারের মধ্যে আসলে বিভিন্ন কাজ কারবার করে রেখেছে, যেটাই আসলে আমাদের এই ফাইল সিস্টেমের দিকে নজর রাখে বা অন্যান্য কাজ কারবার করে। ঠিক আছে, সো আমি এটা হাইড করে রাখলাম। তো এনিওয়েজ, সো এখন গিট ইনিট যে আমি দিলাম, সাথে সাথে আমার কিন্তু একটা লোকাল রিপোজিটরিও মানে ইনিশিয়ালাইজেশন হয়ে গেছে। ঠিক আছে, সো এখন আমি যদি এই জায়গাটাতে, এখন আমার যে কাজগুলো আমি করেছি, ধরেন এই যে 3টা ফাইল নিয়েছি, তো এই 3টা ফাইলে কিছু কাজ কারবার করেছি। আমি যদি চাই, হ্যাঁ, যে এই যে ফাইলগুলো আমি ইনিশিয়ালাইজেশন করলাম, আমি চাচ্ছি এইভাবে গিট রিপোজিটরি, এটা তো আমার লোকাল রিপোজিটরি দিয়ে শুরু হলো, তাই না? কিন্তু এমন যদি হয় যে আমার রিপোজিটরিটা অন্য একজন মানে ক্লাউডে আছে, মানে গিট হাবে আছে। হ্যাঁ, সো আমি তাহলে গিট হাবে চলে যাচ্ছি। গিট হাবে আমি লগ ইন করেছি এবং লগ ইন করার পরে আমি এরকম একটা ইন্টারফেস পেয়েছি। সেখানে আমি চাইলে একটা নতুন রিপোজিটরি, যেভাবে আমি লোকালে গিট ইনিট দিয়ে রিপোজিটরি ইনিশিয়ালাইজেশন করলাম, আমি চাইলে ক্লাউডেও মানে গিট হাবেও একটা রিপোজিটরি ইনিশিয়ালাইজেশন করতে পারবো। সো আমি এটার নাম দিলাম গিট ওয়ান। ঠিক আছে, ডেসক্রিপশন দিলাম ব্লা। ঠিক আছে, এবং এটা একটা পাবলিক দিলাম যেন এটা সবাই অ্যাক্সেস করতে পারে এই জন্য। তো আমি দিয়ে একটা ক্রিয়েট রিপোজিটরি বাটনে চাপ দিলাম। সো ওই লোকালের মতো ক্লাউডেও একটা ওরকম একটা রিপোজিটরি তৈরি হয়ে গেল। ঠিক আছে, সো এখানে আসলে কিচ্ছু নাই, এখন এই কোর্সের মধ্যে কিচ্ছু নাই। তো আমি চাচ্ছি যে এই রিপোজিটরির মধ্যে আমার কিছু জিনিসপাতি থাকবে। হ্যাঁ, তো সেই জিনিসপাতিগুলো আমি পুল করে নিয়ে আসবো। ওকে, সো তাহলে ধরেন আমার এই রিপোজিটরি যেটা আছে এখন তো কিছু নাই। সো আমি এখানে একটা কাজ করি, এখানেও তো ফাইল ক্রিয়েট করা যায়, এই যে ক্রিয়েটিং এ নিউ ফাইল। সো এখানে আমি একটা কাজ করি, জিট ওয়ানের মধ্যে আমি ধরেন 1.txt নামে একটা ফাইল দিলাম এবং সেই ফাইলের মধ্যে 1 লিখলাম। ওকে, তারপরে ফাইনালি আমি এটার একটা জাস্ট কমিট করে দিলাম। কমিট মানে হচ্ছে সেভ। ঠিক আছে, সো করে দিলাম, একটা ফাইল তৈরি হলো আমার। তারপরে আমি ধরেন আরেকটা ফাইল নিচ্ছি, ক্রিয়েট এ নিউ ফাইল, ওই আগের মতোই 2.txt এবং এটার মধ্যে 2 লিখে দিলাম। তারপরে আমি একইভাবে সেভ করে ফেললাম। হ্যাঁ, এখন তাহলে আমার কি হলো, আমার এখন এই রিপোজিটরিতে এইটা ক্লাউডে আছে, আর একটু আগে যেটা দেখালাম সেটা লোকালি আছে। সো আমি যদি চাই যে এই ক্লাউড রিপোজিটরিটা দিয়ে আমি একটা মানে আমার লোকাল একটা রিপোজিটরি, আমি কি করেছিলাম একটু আগে, যে আমার লোকালি একদম ব্ল্যাঙ্ক একটা মানে ফোল্ডার নিয়ে সেই ফোল্ডারের মধ্যে জিনিসপাতি দিয়ে সেটাকে একটা রিপোজিটরিতে ঢুকিয়েছিলাম, লোকাল রিপোজিটরিতে। কিন্তু আমার ইউজ কেস যদি এটা হয় যে না, আমি ক্লাউড থেকে এই রিপোজিটরিটা দিয়ে আমার ফোল্ডারটা কাজ শুরু করব, তাহলে কি করব? হ্যাঁ, তাহলে আমরা একটা কাজ করি, আবার আমাদের ফাইল সিস্টেমে চলে যাই এবং আমি যেটা করি, টার্মিনালও চলে যাই। টার্মিনালে যে আমি আমার আগে রুটে চলে যাই, তারপরে আমি এই যে গিট ওয়ান, হ্যাঁ, এই গিট ওয়ান ফোল্ডারটা আমি ডিলিট করে ফেললাম। আচ্ছা, একটা কাজ করি, এটাকে আমরা আপাতত গিট 2 করে দিই, নতুন মানে গিট 2 করে দেই এবং এটা যেটা ছিল সেটাকে আমরা এখন মানে রিমোট থেকে নিয়ে আসবো আর কি। সো এই যে রিমোট থেকে এই যে রিপোজিটরিটা নিয়ে আসবো, নিয়ে আসার জন্য ডেফিনেটলি একটা লিঙ্ক লাগবে বা একটা ইউআরএল লাগবে। সেই জিনিসটাই হচ্ছে এই, যদি আমরা এটাকে এখন ওপেন করি, এই দেখেন একটা HTTPS লিঙ্ক আছে। হ্যাঁ, এইটা জাস্ট আমরা এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে। ঠিক আছে, এই লিঙ্কটা নিয়ে আমরা জাস্ট কি লিখবো, গিট ক্লোন, তারপরে এই ইউআরএলটা পেস্ট করে দিব এবং সে কি করবে, এই যে লার্ন উইথ সুমিত যে ফোল্ডারটা আছে আমার মেশিনে, সেখানে এই গিট ওয়ান নামে একটা ফোল্ডারের মধ্যে রিপোজিটরিটা নিয়ে আসবে। আমি দিলাম, দেখেন লোডিং ইনটু গিট ওয়ান, ডান। ঠিক আছে, সো আমি যদি এখন এলএস দেই, এই দেখেন গিট ওয়ান ফোল্ডার আছে এবং আমি সিডি গিট ওয়ান যদি যাই, গিট ওয়ান, এই তো। সো ক্লিয়ার করি এবং আমার যদি ফাইল সিস্টেমেও আমি যাই, এই দেখেন গিট ওয়ান ফোল্ডারের মধ্যে 1.2 আছে এবং আমি যদি এবারও হিডেন ফাইল ওপেন করি, এবার দেখেন এর মধ্যে একটা ডট গিট আছে এবং এটা হচ্ছে মানে রিমোট থেকে এসে আমার লোকাল মেশিনে বসে গেছে।
ঠিক আছে? সো দুইভাবে আমরা আসলে গিট কি করলাম, আমরা গিটের আসলে মানে রিপোজিটরি ক্রিয়েট করলাম। একটা গ্লোবাল থেকে নিয়ে আসলাম, আর একটা হচ্ছে লোকাল রিপোজিটরি ক্রিয়েট করে তারপরে সেখান দিয়ে একটা ইনিশিয়াল মানে একটা রিপোজিটরি ইনিশিয়ালাইজেশন করলাম। যে ওয়েতেই করেন এইভাবে করতে হয় ইনিশিয়ালাইজেশন। এবারে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে ধরেন আমি যে আমার গিট 1 এর মধ্যে আছি, এখন ধরেন এই যে আমি এনেছি, হ্যাঁ, আনার পরে আমি এখানে কোনো একটা চেঞ্জ করলাম। ধরেন এই যে গিট 1 যেটা, এটা তো আমার রিমোটটা, সো এটার মধ্যে ধরেন 1 এর মধ্যে আমি আবার একটা কাজ করলাম, ধরেন এটা লিখে দিলাম, দিয়ে আমি এটা ক্লোজ করে দিলাম। তাহলে আমার কি হলো, এখন যদি আমি আমার কি কি চেঞ্জ হয়েছে, হ্যাঁ, আমার কি কি চেঞ্জ হয়েছে যদি আমি দেখতে চাই, তাহলে আমাকে জাস্ট লিখতে হবে গিট স্ট্যাটাস। হ্যাঁ, খেয়াল করেন গিট স্ট্যাটাস যেই আমি লিখেছি সে কি কি ইনফরমেশন আমাকে দিচ্ছে, যে ইয়োর ব্রাঞ্চ, আচ্ছা এইগুলো আমি পরে আসছি ব্রাঞ্চের ব্যাপারগুলো। সে যেটা আপনাকে বলেছে, দেখেন আপনি যে ফাইলটা চেঞ্জ করেছেন সে কিন্তু বলছে মডিফাইড 1.txt। এবং আপনি যদি এখন বসে বসে আবার 2তেও একই কাজ করেন, দিলাম, আবার আমি গিট স্ট্যাটাস দিলাম মডিফাইড 2.txt, দুইটা এসে দেখাচ্ছে যে কি কি ফাইলে চেঞ্জ হয়েছে। যে একটু আগে বললাম না সে 24 ঘন্টা আপনার ফাইলের দিকে মনিটর করে, সো সেই কাজটাই সে করছে। তার মানে আমরা বুঝতে পারলাম যে গিট স্ট্যাটাস দিয়ে যে কোনো সময় ফোল্ডারের মধ্যে আমরা যদি গিট স্ট্যাটাস দিই, তাহলে আমরা ওই গিট রিপোজিটরি, হ্যাঁ, সেটা লোকাল হোক, হ্যাঁ, মানে লোকালি তো করবো আমরা সেটা, সো লোকালে সেই রিপোজিটরিটার মধ্যে আপনি কি কি চেঞ্জ করেছেন, কি কি মডিফিকেশন করেছেন সেটা একবারে দেখতে পাবেন। আপনার অনেক ফাইলেই তো আমরা আসলে কাজ কারবার করি, তাই না? সো গিট স্ট্যাটাস দিয়ে আমরা দেখে নিতে পারবো একটা সামারি যে কোন কোন জায়গায় কি কি চেঞ্জ করেছি। ঠিক আছে? সো এই হলো মোটামুটি গিট ইনিশিয়ালাইজেশন কিভাবে করতে হয়, রিমোট থেকে হোক বা লোকালি হোক, আর কিভাবে চেঞ্জেস গুলো এক জায়গায় সামারি আকারে দেখা যায়। এইটুকু আশা করি আপনাদের কাছে ক্লিয়ার। আমরা এতক্ষণ ওয়ার্কিং ডিরেক্টরিতে কাজ করলাম, তাই না? এখন ওয়ার্কিং ডিরেক্টরি থেকে আমরা যদি আমাদের কাজ হয়ে গেল, আমরা এবার এটাকে স্টেজে তুলব। যদি এটাকে আমরা স্টেজে তুলতে চাই, এই প্রসেসটাকে গিটের ল্যাঙ্গুয়েজে বলা হয় অ্যাড করা। ঠিক আছে? সো ওয়ার্কিং ডিরেক্টরি থেকে স্টেজে নেওয়া, এই প্রসেসটাকে কি বলা হয়? অ্যাড করা। তো আমরা তাহলে এই অ্যাড করব কি কমান্ড দিয়ে? জিট অ্যাড কমান্ড দিয়ে। তো চলুন দেখি জিট অ্যাড কমান্ড এবং তার বিভিন্ন ভ্যারিয়েশন কিভাবে কাজ করে। তো এই জন্য আমরা ফার্স্টে শুরুতে আমাদের ফাইল সিস্টেমে চলে যাচ্ছি, সেখানে গিট 1 যে ফোল্ডারটা আছে, আমি আমার টার্মিনালও খুলছি। তো আমি এখন কারেন্টলি সেই ফোল্ডারের মধ্যেই আছি, এবং এখানে যদি আমি এলএস দিয়ে দেখি তাহলে আমার দুইটা ফাইল আছে, এবং এগুলো সব মডিফাইড, মানে আমি মডিফাইও করেছিলাম একটু আগে, তাই না? তো এবার আমি যেটা করছি, এখানে আরেকটা ফোল্ডার তৈরি করছি, ধরলাম মাই ফোল্ডার, তার মধ্যে ঢুকছি, এবং এটার মধ্যেও আমি আরেকটা ফাইল তৈরি করছি, হ্যাঁ, 3.txt নামে। এবং আমি এখন এই মাই ফোল্ডারের মধ্যে 3.txt এর মধ্যে আমি একটু মডিফাই করে দিই, 3 লিখলাম। ঠিক আছে? ওকে, গ্রেট। সো আমরা অনেকগুলো চেঞ্জ করলাম, আমরা নতুন ফোল্ডার তৈরি করলাম, সেখানে ফাইল অ্যাড করলাম, হ্যাঁ, মানে বেশ কিছু ধরনের চেঞ্জ করলাম, তাই না? তো এখন যদি আমরা আমাদের ওয়ার্কিং ডিরেক্টরি ধরেন কাজ কারবার হয়ে গেছে, আমরা এবার এটাকে স্টেজে তুলবো, হ্যাঁ, সেইটা করার জন্য কমান্ড হচ্ছে, আমি এখন কারেন্টলি কোন ডিরেক্টরিতে আছি? আমার একদম রুট ডিরেক্টরিতে আছি, না সরি, মাই ফোল্ডারের মধ্যে আছি। তাহলে এক স্টেপ নিচে গেলাম, তাহলে আমার রিপোজিটরি রুট ফোল্ডারে আছি। এখন যদি আমি গিট অ্যাড, একই দুইটা কমান্ড আছে, একটা হচ্ছে যদি আমি সব কিছু অ্যাড করতে চাই, যা যা চেঞ্জ আছে, আমি একটু গিট স্ট্যাটাস দিয়ে দেখে নেই কি কি চেঞ্জ আছে। দেখেন আমার দুইটা টেক্সট ফাইল মডিফাই হয়েছে, একটা নতুন ফোল্ডার তৈরি হয়েছে, এবং এটা বলছে সে আনট্র্যাকড। এটা তার কাছে ট্র্যাকড, কারণ এটা তো তার আমি রিপোজিটরি থেকে ক্লোন করে নিয়ে এসেছিলাম। সো এটা তার কাছে, সে এটাকে ট্র্যাকিং এর মধ্যে, তার এই মানে এইটার ইনফরমেশন তার ট্র্যাকিং এর মধ্যে আছে, কিন্তু এইটা আনট্র্যাকড, কারণ এই ফোল্ডারটা আমি নতুন তৈরি করেছি, হ্যাঁ, নতুন একটা মানে ফোল্ডার তৈরি করেছি। সো দুই ধরনের তার স্ট্যাটাস আমি দেখতে পাচ্ছি। সো আমি যদি সব কিছুকে এখন স্টেজে তুলতে চাই, তাহলে আমি লিখবো গিট অ্যাড, দুইটা অপশন আছে, একটা হচ্ছে আমরা এরকম অল দিতে পারি, অথবা আমরা এইভাবে দিতে পারি। সো আমরা দুটাই দেখি, অল দিলাম, ঠিক আছে? সো যেই আমি এটা দিলাম, তখন যদি আমি গিট স্ট্যাটাস দেই এখন, এই যে, সো সবকিছুই সে কিন্তু এখন তুলে নিয়েছে, সবকিছুই দেখাচ্ছে যে এগুলো, এখন এগুলোকে আমি কমিটের কথাটা পরে বলছি, এখন এগুলো দেখাচ্ছে যে সবকিছুকে সে কিন্তু স্টেজে নিয়ে নিয়েছে, সব গ্রিন। ঠিক আছে? আচ্ছা, এখন আমি আবার আগের জায়গায় ফেরত যাচ্ছি, মানে স্টেজ থেকে আবার লোকালে চলে যাচ্ছি, হ্যাঁ। সেটা যদি করতে চাই, তাহলে আমরা যেটা করব গিট রিসেট, হ্যাঁ। সো এখন যদি আবার আমরা গিট স্ট্যাটাস দেই, আবার আগের অবস্থায় চলে গেলাম, হ্যাঁ। ওকে, গ্রেট। সো আমরা একটু আগে গিট অ্যাড অল দেখলাম, এবার আমরা দেখব গিট
অ্যাড ওইটারই সংক্ষিপ্ত ভার্সন বড় হাতের এ, এটা যদি দেই একই কাহিনী, সেম দুইটা, ঠিক আছে। সো এটাও বলে রাখলাম, যে কোনো একটা ইউজ করলেই হবে। আচ্ছা, এবার আমরা আসি গিট রিসেট করে আবার আমরা আগের জায়গায় এসেছি, আবার একবার গিট স্ট্যাটাস দেখে নিই। এই যে, সো এবার আমরা আরেকটা কমান্ড দেখবো। আমি এখন কারেন্টলি কোন ফোল্ডারে আছি আরেকবার দেখে নেই। আমরা এখন গিট 1 ফোল্ডারে আছি, রুটে আছি। এই অবস্থায় যদি আমরা লিখি গিট অ্যাড ডট, হ্যাঁ, তাহলে সে কি করে দেখি, সব কিছুই কিন্তু একই রকম। সো মনে হচ্ছে যে এটাও তাহলে, এই ডটটাও তাহলে আসলে একই জিনিস, কিন্তু আসলে না। গিট অ্যাড আমরা এখন আবার যেটা করি, রিসেট করে ফেলি, করে আমি আগের জায়গায় চলে গেছি, সব কিছু এখন আমার লোকাল ডিরেক্টরিতে আছে, ওয়ার্কিং ডিরেক্টরি। আমি এবার সিডি করে মাই ফোল্ডারের মধ্যে গেলাম, হ্যাঁ। এইবার আমি গিট অ্যাড ডট দিলাম, ঠিক আছে। তাতে যেটা হবে, এখন যদি আমি গিট স্ট্যাটাস দিই, দেখেন সে কিন্তু শুধুমাত্র 3 ডট টেক্সট, মানে মাই ফোল্ডারের মধ্যে যে 3 ডট টেক্সট ছিল শুধু সেইটাকে স্টেজে তুলেছে, কিন্তু বাকিগুলোকে কিন্তু করেনি। মানে মানে রুটে যে ফাইল দুটা ছিল সেই দুটাকে কিন্তু তোলেনি স্টেজে। সো এটাই হচ্ছে ডটের সাথে আপনার অলের ডিফারেন্স। সো এটা কিন্তু সেলফ এক্সপ্লেনেটারি, অল মানে সব, আর ডট মানে শুধুমাত্র যে ফোল্ডারের মধ্যে আমি আছি। এখন এখানে আবার দেখার বিষয় আছে, যদি সিডি মাই ফোল্ডার, এই ফোল্ডারের মধ্যে যদি আরেকটা ফোল্ডার থাকতো সেটাকেও কিন্তু সে তুলে দিত এই ডট। মানে সোজা কথা, সে এখন কারেন্টলি যে ফোল্ডারে, কারেন্ট ডিরেক্টরি যেটাতে আছে সেই ফোল্ডারের সমস্ত জিনিসপাতি সে তুলে দিবে। ডট হচ্ছে সেটার মিনিং। আচ্ছা, এটা গেল একটা ভ্যারিয়েশন। আমরা আরেকবার গিট রিসেট করি। গিট অ্যাডের মানে আমরা 3 ধরনের ভ্যারিয়েশন দেখলাম, তার মধ্যে 2টা একই আর তার সাথে ডট দেখলাম। এবার আমরা একটা জিনিস দেখব, সেটা হচ্ছে আমি আবার রুটে চলে গেলাম। এবার আমি যেটা করব, গিট অ্যাড স্টার, এটা যদি আমি দেই, আচ্ছা বাই দ্য ওয়ে এটা কোনো, আচ্ছা আমি একটু একটা কাজ করি, গিট রিসেট, এটা আমি আবার আগের অবস্থায় নিয়ে গেলাম। নিয়ে আমি এবার যে কাজটা করতে চাই, ধরেন আচ্ছা এই জায়গাটায় আমি একটু একটা কাজ করি, ফার্স্টে অ্যাড অল করে নেই একটু, তা না হলে বুঝতে পারবেন না। গিট অ্যাড অল করে নিলাম, করে নেওয়ার পরে আমার সবকিছু কিন্তু এখন স্টেজে আছে, সবকিছু স্টেজে আছে। এই অবস্থায় আমি আবার ওয়ার্কিং ডিরেক্টরিতে গেলাম, যে আমি যেটা করলাম মাই ফোল্ডারের মধ্যে এটা তো আছে, আমি ধরেন এই 2.txt-টাকে আমি ডিলিট করে ফেললাম, হ্যাঁ। এবং এখানে 2.txt ডিলিট করলাম, একটা কাজ করলাম। আর আরেকটা কাজ যেটা করব আমি, সেটা হচ্ছে টাচ, ধরেন আমি 3.txt ভিতরে আছে, সো আমি 4.txt নামে আরেকটা ফাইল তৈরি করলাম, এবং ধরেন এই 4.txt-র মধ্যে আমি লিখলাম 4, হ্যাঁ। সো একটা ফাইল ডিলিট করলাম, একটা নতুন ক্রিয়েট করলাম এবং তার মধ্যে কিছু মডিফিকেশন করলাম। সো এখন যদি আমি গিট স্ট্যাটাস দেখি, তাহলে এটা দেখাচ্ছে যে নতুন একটা, এই যে, সো সে যেটা দেখাচ্ছে যে এই যে, সো এগুলো আমার স্টেজে আছে। আর চেঞ্জেস নট স্টেজড, এই যে এইগুলা, মানে 2.txt ডিলিট হয়েছে এবং 4.txt আনট্র্যাকড হয়েছে, ঠিক আছে। এইবার যদি আমি এই অবস্থায় যদি আমি গিট অ্যাড স্টার্ট দেই, ঠিক আছে, এখন যদি আমি গিট স্ট্যাটাস দেই, খেয়াল করেন সে কিন্তু আমার ঠিক এর আগে এই যে 4.txt যেটা মানে আনট্র্যাক ছিল সেটাকে কিন্তু সে তুলে দিয়েছে স্টেজে, কিন্তু ডিলিটেডটাকে সে তোলেনি। সো স্টারের বিহেভিয়ার হচ্ছে এটা, স্টার যেটা করে আপনার অন্যান্য সব কিছু স্টেজে তুলে দেয়, অনলি ডিলিটেডটাকে তোলে না। মানে যে ফাইলটা ডিলিটেড হয়ে গেছে সেই জিনিসটা সে ইয়েতে তোলে না। এটা হচ্ছে স্টারের সাথে মানে ডট বা অলের এগুলার তফাৎ, ঠিক আছে। এইটা হচ্ছে গিট অ্যাড স্টারের একটা মানে এক্সাম্পল আমি দিলাম। আচ্ছা, এখন আমি আবার গিট রিসেট দিয়ে দিই, গিট স্ট্যাটাস দেখি কি অবস্থা। এই হচ্ছে আমার এখন কারেন্ট অবস্থা। আচ্ছা, সো গিট, আচ্ছা আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে এরকম গিট, ধরেন আপনি চাচ্ছেন যে না একটা ইন্ডিভিজুয়াল ফাইলকে আপনি স্টেজে তুলবেন, লাইক 1.txt যে মডিফাইড হয়েছে সেটাকে শুধুমাত্র আপনি স্টেজে তুলবেন। যদি এইটা করতে চান তাহলে আপনি লিখবেন গিট অ্যাড 1.txt, অথবা যদি মাই ফোল্ডারের ভিতরে কোনো ফাইলকে করতে চান তাহলে আপনি এখানে এভাবেও লিখতে পারতেন, মাই ফোল্ডার স্ল্যাশ 3.txt, এভাবেও লিখতে পারতেন, ঠিক আছে। সো আমি চেক করে দেখি, অ্যাড ধরেন আমার 2.txt, বাই দ্য ওয়ে আমার 2.txt তো এখানে নাই, এটা
আচ্ছা, এটা যেহেতু স্টেজ ছিল না, আচ্ছা, সো আমি এই মডিফিকেশন যেটা করেছিলাম সেটা আমি ফার্স্টে অ্যাড করলাম। দেখেন এখন যদি আমি গিট স্ট্যাটাস দেই তাহলে এই যে 2.txt যেটা সেটা কিন্তু স্টেজে চলে গেছে। ঠিক আছে, সো তার মানে আমরা বুঝতে পারছি যে ফাইলের নাম বলে দিলেও কিন্তু আমরা সেই ইন্ডিভিজুয়াল ফাইলটাকে করতে পারি। আবার একইভাবে 1.txt বাকি আছে। হ্যাঁ, সো আমি একটা কাজ করি, গিট আবার রিসেট দিলাম, তারপরে আমি আবার গিট স্ট্যাটাস দিলাম। তাহলে আমার এই দুইটা জিনিস কাজ করা বাকি আছে। সো দুইটাই টেক্সট ফাইল। আপনি চাইলে গিট অ্যাড start.txt মানে আপনি চাচ্ছেন txt এক্সটেনশন আলা সবকিছুকে তুলে দিতে, সেটাও আপনি পারবেন। বা আপনি .js যদি থাকতো .js মানে স্টার্ট ডট দিলে নাম যাই হোক .txt এক্সটেনশন আলা সবকিছুকে সে তুলে দিতে। সো গিট স্ট্যাটাস যখন দিলাম দেখেন ওগুলো চলে গেছে, এই যে উপরে যেটা ছিল 1 2 এই অংশগুলো চলে গেছে, শুধু এই দুটো বাকি আছে। এই যে ও না 4টাও দিয়ে দিয়েছে, কারণ 4ও হচ্ছে আপনার .txt এক্সটেনশন ছিল, শুধু ডিলিটেড যেটা যে মাই ফোল্ডারের যে এই অংশটা শুধু এইটা বাকি আছে। সো যে চেঞ্জগুলো আমরা কিন্তু আসলে চেঞ্জেসগুলোকে স্টেজে তুলছি, খেয়াল করেন ফাইল স্টেজে তুলছি না, কিন্তু চেঞ্জেসগুলোকে স্টেজে তুলছি। সো তার কাজ হচ্ছে চেঞ্জেস ট্র্যাক করা। সো গিট অ্যাডের ব্যবহার আমরা দেখলাম যে কিভাবে লোকাল থেকে আমরা স্টেজে তুলতে পারি। ঠিক আছে, সো আমি এখন যেটা করছি, আমার যা যা বাকি আছে, ফাইনালি বেস্ট অপশন হচ্ছে যদি আপনার কোনো সবকিছু একবারে করে দিতে চান, রুট ফোল্ডারে যে রুট প্র্যাকটিস জাস্ট গিট অ্যাড ডট, দিস ইজ দ্য ইজিয়েস্ট ওয়ান। সো এটা করে দিলে এখন আমি গিট স্ট্যাটাস করি, তাহলে আমার সব কিছুই এখন স্টেজে করা আছে। ঠিক আছে, তার মানে কি লোকাল থেকে আমার স্টেজে তোলা আছে। ঠিক আছে, সো এইটুকু আশা করি আপনাদের কাছে ক্লিয়ার। এর আগের লেকচারে আমরা দেখলাম ওয়ার্কিং ডিরেক্টরি থেকে কিভাবে স্টেজে তুলতে হয়, যেটাকে গিট অ্যাড কমান্ডের মাধ্যমে আমরা করতে পারি। এবার দেখবো আমরা স্টেজ থেকে কিভাবে লোকাল মানে রিপোজিটরিতে আমাদের চেঞ্জেসটাকে নিতে হয়। ঠিক আছে, তো সেইটাকে গিটের ভাষায় বলা হয় কমিট করা। ঠিক আছে, সো তার মানে আমি ফাইনালি কমিটেড যে আই হ্যাভ মেড অল দ্য চেঞ্জেস। সো যেটা হয় যে নর্মালি আপনারা মানে এভাবে চিন্তা করতে পারেন, যখন আপনারা যারা বিকাশ অ্যাপ ইউজ করেন, বিকাশ অ্যাপের মধ্যে আপনারা যখন মানে মোবাইলে ট্রান্সফার করতে চান, তখন ফাইনালি আপনাকে কি করে, একটা জিনিসকে চেপে ধরে থাকতে বলে, তাই না? চেপে ধরে থাকতে বলে কেন জানেন? যেন চেপে ধরে পুরো জিনিসটা ঘুরে আসার আগে পুরাটা আপনি তার আগে যদি আপনার মাইন্ডসেট চেঞ্জ হয়, ধরেন আমরা অনেক সময় 200 টাকা পাঠাতে যাচ্ছি, ভুলে টাইপ করে ফেলেছি 300 টাকা। ঠিক আছে, সো যখন আমি চেপে ধরে থাকি তখন আমাকে একটা সময় দেয়, সে একটা জিনিস ঘুরছে। সো ওই ঘোরার মাঝখানে যদি আমি আমার ফাট করে মনে হয় আয় হায় আমি তো 200 টাকা করতে চেয়েছিলাম 300 লিখেছি, ফাট করে আমি যেন আঙুলটা তুলে নিতে পারি। সো সে আমাকে মাঝখানে একটা ইন্টারমিডিয়েটারি স্টেজ দেয় যে আমার ভুলটাকে সংশোধন করা, বিকজ অ্যাজ হিউম্যান উই মেক এরর্স। সো অসাধারণ একটা ইউএক্স কনসেপ্ট এটা বিকাশের। সো এই জিনিসটাই আপনি এই স্টেজের মানে ক্ষেত্রে চিন্তা করতে পারেন যে ওয়ার্কিং থেকে আপনার মনে আসতে পারে যে ওয়ার্কিং থেকে তো ডাইরেক্ট লোকাল রিপোজিটরিতে আমি অ্যাড করে দিতে পারতাম, কেন করি না? কারণ মাঝখানে একটা ইন্টারমিডিয়েটারি জিনিস রাখে, সেটা হচ্ছে স্টেজ, যেন আমি স্টেজে তুলে আবার আমি চেঞ্জ করতে পারি আমার মাইন্ডসেট। ঠিক আছে, সো সোজা কথা যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা স্টেজ থেকে যদি কমিট করি মানে লোকাল রিপোজিটরিতে নেই, তাহলে ফাইনালি আমি কমিট করলাম, মানে ফাইনালি আই এম ডান, মানে আমার আসলে ভুল হয়নি কোনো, আমি কমিটেড। সো দ্যাটস ওয়াই এটাকে কমিট বলা হয়। তো এনিওয়েজ কথা অনেক বলতেছি, সো এবার আসেন চলেন দেখি যে কমিট কিভাবে কমান্ডের মাধ্যমে করতে হয়। তো আমরা এই মুহূর্তে আমাদের যে অবস্থাটা আছে সেটাকে গিট স্ট্যাটাস দিয়ে দেখে নিচ্ছি যে আমার সমস্ত কিছু স্টেজ থেকে চলে গেছে, আমার স্টেজ ইজ খালি, কিন্তু চেঞ্জেস টু বি কমিটেড দেখেন ও বলেই দিয়েছে, মানে এই জিনিসগুলো আমি ফাইনালি কমিট করিনি, কিন্তু এগুলো স্টেজড, অলরেডি স্টেজে তোলা হয়ে গেছে। সো আমি এখন এটাকে কমিট করতে চাচ্ছি, তাহলে আমাকে কি করতে হবে? গিট কমিট, সিম্পল। এবং সাথে আমি এখানেই ছেড়ে দিতে পারি, কিন্তু নিয়ম হচ্ছে একটা এম ফ্ল্যাগ দিতে হয়। এম ফ্ল্যাগ দিয়ে বলতে হয় আপনার কমিটের একটা মানে এই কমিটের মধ্যে আপনি কি কি করেছেন সেটা সম্পর্কে একটা সামারি দিয়ে দিতে হয়। এটা একটা গুড প্র্যাকটিস, মানে আপনি একটা মেসেজ আপনি এখানে দিতে পারেন যে আই হ্যাভ চেঞ্জড, ধরেন আই হ্যাভ মেড সাম চেঞ্জেস টু ফাইলস, ধরেন ফর এক্সাম্পল আমি এটা দিলাম, দিয়ে আমি কমিট করলাম। ঠিক আছে, সো এখন যদি আমরা গিট স্ট্যাটাস দেই তাহলে এই যে সে বলছে নাথিং টু কমিট, ওয়ার্কিং ট্রি ইজ ক্লিন। সো আমার সমস্ত কিছু চেঞ্জেস আমার রিপোজিটরিতে সিঙ্ক হয়ে গেছে। ঠিক আছে, সো আই এম মানে কি বলবো আপডেটেড। সো এবার যদি আমি আবার আমার কোনো একটা ফাইলে চেঞ্জ করি তাহলে আবার সে আগের মতো কাহিনী হবে। সো কমিটের এই জিনিসটা আপনারা দেখলেন। আচ্ছা,
কমিট নিয়ে আরেকটা জিনিস বলতে চাই যে আমরা যখন এই যে কমিট করে ফেললাম, এখন আমরা যখন একটু আগে দেখেছিলাম যে যখন আমরা লোকাল থেকে স্টেজে নিচ্ছিলাম তখন কিন্তু আমরা আবার সেটাকে রিসেট করে আবার লোকালে চলে যেতে পারছিলাম, কিন্তু আপনি এখন কমিট করে ফেলেছেন। কমিট করে ফেলার পরে আপনি যদি আবার রোল ব্যাক করতে চান আপনার লোকাল ইয়েতে, ওয়ার্কিং ডিরেক্টরিতে, তাহলেও আপনাকে যেটা করতে হবে জাস্ট গিট রিসেটই আগের মতো, হেড সাথে একটা টিল্ড সাইন, ঠিক আছে, কোনো স্পেস নাই মাঝখানে, হেড টিল্ড সাইন, এটা যদি আপনি দেন, এখন যদি আপনি আবার গিট স্ট্যাটাস দেখেন যেখান থেকে শুরু করেছিলাম সেখানে আবার চলে গেছে সব কিছু, একদম আপনাকে ওয়ার্কিং স্টেজে নিয়ে চলে গেছে। সো আপনাকে এই মুহূর্তে আবার স্টেজে তুলতে হবে, তারপরে আবার কমিট করতে হবে। সো আশা করি কমিটের ব্যবহারটা বুঝতে পেরেছেন, সাথে কমিট থেকে মানে কমিট করে ফেললে সেখান থেকেও রোল ব্যাক করার অপশন আছে, সেটাও দেখলেন। ওকে, এবারে আমরা দেখব গিট রিমুভের ব্যবহার। তো আমরা কি অবস্থায় আছি সেটা একটু গিট স্ট্যাটাস দিয়ে দেখি। আমার সব কিছু আপ টু ডেট আছে। সো আমি আমার ওয়ার্কিং ডিরেক্টরিতে চলে গেলাম, সেখানে আমার 2টা ফাইল আছে। সো আমি যেটা করছি, একটা ওয়ে হচ্ছে রিমুভ করার, আপনি এটা ম্যানুয়ালি ডিলিট করে দিতে পারেন। ডিলিট করে দিয়ে আপনি তারপর এখানে দেখেন গিট স্ট্যাটাস, আপনি দেখেন সে আপনার চেঞ্জটা দেখাচ্ছে। সো আপনি তখন আপনাকে কি করতে হবে, আবার গিট অ্যাড ডট দিয়ে আপনাকে তখন এটাকে আবার স্টেজে তোলা লাগবে। হ্যাঁ, তাহলে আপনার ফাইনালি সব কিছু সে তখন মানে ইয়েতে গেল, স্টেজে গেল। সো আমি এই অবস্থায় দেখেন এখন চলেও গেছে ফাইলটা। সো আমি এখন এই অবস্থায় আবার রোল ব্যাক করি, এটা তো একটা ওয়ে অফ ডিলিটিং। হ্যাঁ, সো আমি এখন রোল ব্যাক করছি। বাই দ্য ওয়ে, এই অবস্থায় রোল ব্যাক করার সময় আরেকটা জিনিস দেখিয়ে ফেলি। আপনি যদি এখন গিট রিসেট দেন তাহলে আপনার এই যে চেঞ্জেসটা, আপনি যে ফাইলটা ডিলিট করেছেন সেই চেঞ্জেসটা আবার রোল ব্যাক হবে। মানে আপনি স্টেজ থেকে ওয়ার্কিং ডিরেক্টরিতে ব্যাক যাবেন, কিন্তু কি যাবেন, শুধু চেঞ্জেসটা যাবে, কিন্তু আপনার ম্যানুয়ালি যে ফাইলটা মানে শুধু মডিফিকেশনটা সে আসলে গিট রিসেট আসলে নিয়ে যায়। কিন্তু আপনি যে ফাইলটা একদম ম্যানুয়ালি ডিলিট করে দিয়েছেন সেই ফাইলটা কিন্তু ব্যাক করবে না। আপনি যদি এখন গিট রিসেট দিয়ে এন্টার দেন ফাইলটা এখানে ব্যাক আসবে না, কিন্তু আপনার চেঞ্জেসটা চলে আসবে। ঠিক আছে, সো সেটা তো আমি চাচ্ছি না। তো আপনি যদি চান ফাইল শুদ্ধ একদম সবকিছু সহ একদম হার্ড রোল ব্যাক করবেন, তাহলে জাস্ট হার্ড ফ্ল্যাগ দিয়ে দিতে হবে। তাহলে এখন কি হবে, এই যে হেড ইজ নাও এটা, তো মানে আপনার চেঞ্জেসটাও চলে এসছে প্লাস ফাইলটাও চলে এসছে, একদম ফিজিক্যাল ফাইলটাও চলে এসছে। সো এটা একটু মনে রাখবেন। সো এনিওয়েজ, সো আমরা এখন আবার আগের জায়গায় রোল ব্যাক করেছি। এখন রিমুভের ব্যবহার দেখতে হলে, আমরা তো একটু আগে ডিলিট করে দেখলাম ম্যানুয়ালি, তখন আমাকে আবার অ্যাড করা লাগছিল স্টেজে। কিন্তু আমি যদি এখন গিট রিমুভ মানে গিট আর এম, যদি আমি ফাইলের নাম কি 2.txt, যদি আমি 2.txt দেই, সে রিমুভ করেছে। গিট স্ট্যাটাস যদি দেখি, খেয়াল করেন আমাকে কিন্তু আর এখন স্টেজে তোলা লাগছে না, সে শুধু ডিলিটই করেনি, আমি ফাইল সিস্টেমে যাই, সে রিমুভ করে দিয়েছে, প্লাস একই সাথে সে স্টেজেও তুলে দিয়েছে। সো 2টা কাজ সে একসাথে করে দিল। সো আপনি ম্যানুয়ালি ডিলিট করলে আপনাকে কিন্তু 2টা কাজ আলাদা আলাদা করে করা লাগছিল। সো এটা হচ্ছে গিট রিমুভের ব্যবহার। আচ্ছা, এখন আরেকটা জিনিস দেখা দরকার, সেটা হচ্ছে আপনি ধরেন এই যে ফাইলটা রিমুভ করলেন, হ্যাঁ, আমি একটা কাজ করি, গিট রিসেট, আবার হার্ড রিসেট করি, আমি চলে আসলাম আমার ফাইলটা। এই অবস্থায় আপনি ধরেন 2.txt একটু মডিফাই করে নিলেন আগে, মানে ধরেন এখানে আপনি দিলেন 2, হ্যাঁ, মানে আপনি কিছু চেঞ্জ করলেন আপনার ওয়ার্কিং ডিরেক্টরিতে। এই অবস্থায় মানে আপনার যেটা অলরেডি আপনি স্টেজে তুলে দিয়েছেন, মানে চেঞ্জেস যেগুলো সব জানিয়ে দিয়েছেন সেটার থেকে কিন্তু আপনি এখন আগিয়ে গেছেন আবার, মানে আপনি একটা চেঞ্জ করেছেন। এই অবস্থায় আপনি যদি git rm 2.txt করেন, সে আপনাকে করতে দিবে না, কারণ আপনি একটা চেঞ্জ করেছেন। সে আপনাকে বলবে ভাই তুমি ডিলিট করতে চাচ্ছ ঠিক আছে, কিন্তু তুমি তো একটা চেঞ্জ করেছো, আমি তো সেটাতে এখনো ওয়েল অ্যাওয়্যার না। সো আগে তোমার চেঞ্জের মানে আগে তুমি চেঞ্জটা কমিট করো, তারপরে হচ্ছে ডিলিট করো, এটা সে বলতে চাচ্ছে। কিন্তু আপনি আসলে তাকে বলতে চাচ্ছেন যে না, আই এম ওয়েল অ্যাওয়্যার অফ, আমি জানি আমি ফাইলে চেঞ্জ করেছি, কিন্তু স্টিল আমি ফোর্সফুলি এটা ডিলিট করতে চাই। তাহলে আপনাকে দিতে হবে git rm 2.txt, একটা ফোর্স ফ্ল্যাগ অন করে দিতে হবে, তাহলে সে এটা রিমুভ করে দিবে। ক্লিয়ার? আচ্ছা, এবার আমি git reset আবার হার্ড রিসেট করছি, করে আবার আগের জায়গায় ফেরত গেলাম, আবার চলে আসলো। এবার আমি একটা জিনিস দেখাতে চাই, সেটা হচ্ছে আগের মতো 2.txt তে চেঞ্জ করেছেন, ধরেন এখানে 2 দিলাম। আচ্ছা, সো আপনি এখন মানে অলরেডি কিন্তু আপনি চেঞ্জ করে আগিয়ে আছেন, তাই না? সো আপনি git rm যদি আপনি এখানে ক্যাশড এটা দেন, দিয়ে যদি আপনি 2.txt দেন, তাহলে সে কি করবে, সে দেখেন কি করে, সে আপনাকে এবার কিন্তু কোনো এরর দিল না, আপনি কিন্তু মডিফাই করেছেন, কিন্তু ক্যাশড ফ্ল্যাগ অন থাকাতে সে যে কাজটা করেছে, আমি যদি এখন গিট স্ট্যাটাস দেই, খেয়াল করে দেখেন আপনার 2 কিন্তু জায়গা মতোই আছে,
ফাইলটা এবার ঠিক উল্টাটা, মানে ফোর্সের উল্টাটা। এবারে হচ্ছে যে টুটা আছে, এই ফাইলটা এখানে আছে, সে এবার চেঞ্জটা স্টেজে দিয়ে দিয়েছে, এই যে ডিলিটেড সে দেখাচ্ছে, মানে যে চেঞ্জটা সেটা সে স্টেজে দিয়ে দিয়েছে, কিন্তু অ্যাকচুয়াল ওয়ার্কিং ডিরেক্টরিতে ফাইলটা ডিলিট করেনি। সো তার মানে এরকমও তো ইউজ কেস হতে পারে আমাদের। হ্যাঁ, সো আমি তার মানে এখন আমরা এই টু.txt-তে কোনো মডিফিকেশন করে আমরা ইচ্ছা মতো কাজ টাজ করে আবার গিট অ্যাড করে কমিট করতে পারবো। ঠিক আছে, সো দুইটা ইউজ কেসে আপনারা দেখলেন যে ফোর্স হলে কি হয়। ফোর্স হলে হচ্ছে যে যখন মানে আমি একটা চেঞ্জ করে ফেলেছি কিন্তু তারপরেও আমি ফাইলটা ডিলিট করতে চাই, আর এবার হচ্ছে আমি চেঞ্জ করে ফেলেছি, হ্যাঁ, কিন্তু আমি সেটা স্টেজে চেঞ্জটা জানান দিতে চাই, কিন্তু আমার ওয়ার্কিং ডিরেক্টরিতে ফাইলটা মুছে দিতে চাই না। সো এই হচ্ছে ক্যাশড ফ্ল্যাগ এবং ফোর্স ফ্ল্যাগের ডিফারেন্স। আশা করি বুঝতে পেরেছেন। আরেকটা গিট রিমুভের আরেকটা আছে, সেটা আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে গিট rm আর ফ্ল্যাগ, তারপরে আপনি চাইলে একটা ফোল্ডারের নাম দিতে পারেন। হ্যাঁ, তাতে যেটা হবে এই আরটা হচ্ছে রিকার্সিভ। আপনি যদি শুধু ফোল্ডার দেন তাহলে ফোল্ডার সে একই কাজ ফোল্ডারের ক্ষেত্রে করবে, আর যদি আপনি আর ফ্ল্যাগ সহ দেন তাহলে সে রিকার্সিভ হতে, মানে ওই ফোল্ডারের মধ্যে আরো যদি ফোল্ডার থাকে, তার মধ্যে যদি আরো ফোল্ডার থাকে, আরো ফাইল থাকে, সব রিকার্সিভলি রিমুভ করবে। ক্লিয়ার? সো এই হচ্ছে গিট রিমুভের ব্যবহার। এবার আমরা গিটের সবচেয়ে ইম্পর্টেন্ট ফিচার, সেটা হচ্ছে ব্রাঞ্চিং নিয়ে জানবো। তো রাইট নাও আমাদের গিটে একটাই ব্রাঞ্চ আছে। ব্রাঞ্চ মানে কি, গাছের যেরকম শাখা থাকে না, ওরকম শাখা আর কি। তো আমরা এতক্ষণ পর্যন্ত দেখেন এই যে বলছিলাম যে আমরা যদি আমাদের রিপোজিটরিটাতে যাই অনলাইন, যেটা থেকে আমি ক্লোন করেছিলাম, সেখানে খেয়াল করেন একটা ব্রাঞ্চ কিন্তু দেখাচ্ছে মেইন। মানে বাই ডিফল্ট যখন আমরা একটা গিট রিপোজিটরি নেই তখন সেটাতে একটাই ব্রাঞ্চ থাকে। আগে যখন আমরা এর আগে এটাকে মাস্টার বলা হতো, এখন রিসেন্ট টাইমসে দেখা যাচ্ছে এটা মেইন বলছে তারা। ঠিক আছে, সো যাই হোক আমার ডিফল্ট মেইন থাকে, ঠিক আছে, অর মাস্টার। সো একটাই ব্রাঞ্চ আছে। এখন ব্রাঞ্চিং কনসেপ্টটা যদি আমি খুব কুইকলি সংক্ষেপে বুঝাই, সেটা হচ্ছে এরকম যে ধরেন আপনি একটা অ্যাপ্লিকেশন বানিয়েছেন, কোড টোড লিখেছেন, লিখে ফাইনালি ক্লায়েন্টকে দিয়ে দিয়েছেন প্রোডাকশনে এবং গিট রিপোজিটরি আপডেট করে মেইন ব্রাঞ্চে বা মাস্টার ব্রাঞ্চে রেখে দিয়েছেন সোর্স কোড। সুন্দর মতো আপনার মানে অ্যাপ্লিকেশন রান করছে প্রোডাকশনে। এই অবস্থায় ক্লায়েন্ট আপনাকে মেইনটেনেন্সের মধ্যে কিছু ডেভেলপমেন্ট চেঞ্জ দিল। হ্যাঁ, সো আপনি ডেফিনেটলি মেইন ব্রাঞ্চে নিশ্চয়ই কাজ করবেন না, আপনি চাবেন আরেকটা ডেভেলপমেন্ট সেপারেট একটা ব্রাঞ্চে কাজ করতে, এবং সেইখানে সবকিছু কাজ টাজ করে সবকিছু কমিট করে এভরিথিং যদি সবকিছু ঠিক থাকে, ফাইনালি সমস্ত চেঞ্জেস সেখানে করে তারপরে সব কিছু ওকে থাকলে আপনি ফাইনালি সেই ব্রাঞ্চটার সাথে মানে যদি সেটার নাম হয় ডেভেলপমেন্ট ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চের সাথে আপনি মেইন ব্রাঞ্চ সবার লাস্টে গিয়ে মার্জ করে দিবেন। সো মার্জ হচ্ছে আরেকটা কনসেপ্ট। মার্জে পড়ে যাচ্ছি, আগে আমরা ব্রাঞ্চটা বুঝি। সো আশা করি ব্রাঞ্চিংটা বুঝে গেছেন, কঠিন কিছুই না, অনেকগুলো শাখা প্রশাখা তৈরি করা। সো আমরা চাইলে আমাদের এই রিপোজিটরিতে অনেকগুলো ব্রাঞ্চ তৈরি করে রাখতে পারি। স্টেজিং, ডেভেলপমেন্ট, হ্যাঁ, এটাতে একটা হয়ে হতে পারে। আবার ধরেন আপনার মাল্টিপল ডেভেলপার কাজ করছে, ফ্রন্ট এন্ডের জন্য একটা ব্রাঞ্চ করলেন, ব্যাক এন্ডের জন্য একটা ব্রাঞ্চ করলেন, দুইটা মার্চ করে মাস্টারে ফাইনাল অ্যাপ্লিকেশন করলেন, অনেক ইউজ কেস হতে পারে। সো রাইট নাও আমাদের অ্যাপ্লিকেশনে একটাই ব্রাঞ্চ আছে। আমাদের অ্যাপ্লিকেশনে কয়টা ব্রাঞ্চ আছে সেটা যদি আমরা জানতে চাই তাহলে গিট ব্রাঞ্চ এটা লিখলেই বলে দিবে। কারেন্টলি এখন একটা ব্রাঞ্চ আছে এবং স্টার মার্ক মানে আমি এখন কারেন্টলি এই ব্রাঞ্চেই আছি। হ্যাঁ, ওকে, সো আমরা নতুন আর একটা ব্রাঞ্চ তৈরি করি আমাদের রিপোজিটরিতে, সেটা হচ্ছে গিট ব্রাঞ্চ। সিম্পলি তার সাথে ব্রাঞ্চের নাম দেব, তাতে আমাদের ডেভেলপমেন্ট নামে আর একটা নতুন ব্রাঞ্চ তৈরি হয়ে গেল। এখন যদি আমি গিট ব্রাঞ্চ কমান্ডটা আবার দেই, দেখেন ডেভেলপমেন্ট এবং মেইন দুইটা ব্রাঞ্চ দেখাচ্ছে, এবং মেইনটা গ্রিন এবং স্টার মার্ক দিয়ে দেখাচ্ছে, মানে সিলেক্টেড, মানে আমি এখন কারেন্টলি মেইন ব্রাঞ্চে আছি। সো কারেন্টলি মেইন ব্রাঞ্চে আছি যেহেতু বলছি, তার মানে আমরা এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চে যেতে পারবো। সো মেইন ব্রাঞ্চ থেকে যদি আমি ডেভেলপমেন্ট ব্রাঞ্চে যেতে চাই, বাই দ্য ওয়ে আরেকটা জিনিস, যখন আমি ব্রাঞ্চটা তৈরি করেছি তখন কিন্তু সে মেইন ব্রাঞ্চ থেকে যা যা ছিল সেই অবস্থাটা নিয়ে ডেভেলপমেন্ট ব্রাঞ্চ তৈরি করেছে। সো ডেভেলপমেন্ট ব্রাঞ্চে গেলে আমরা এখন দেখতে পাবো যে সেখানেও ওই কোডগুলোই আছে। হ্যাঁ, সো আমি ডেভেলপমেন্ট ব্রাঞ্চে যেতে চাচ্ছি, সেটার জন্য আমাকে যেটা করতে হবে গিট চেক আউট, মানে আমি কোন ব্রাঞ্চ চেক আউট করতে চাই, ডেভেলপমেন্ট ব্রাঞ্চ চেক আউট করতে চাই, এই যে। সো আমি এখন সুইচড টু ব্রাঞ্চ ডেভেলপমেন্ট, মানে আমি এখন ডেভেলপমেন্ট ব্রাঞ্চে চলে গিয়েছি। গিট খুবই বিউটিফুলি এই জিনিসটা হ্যান্ডেল করে, একটু পরে আপনারা মজাটা দেখতে পাবেন। সো আমি এখন ডেভেলপমেন্ট ব্রাঞ্চে আছি এবং আমার গিট স্ট্যাটাস যদি দেখি এখানেও সব কিছু ক্লিন, কারণ আমি তো একেবারে মেইন ব্রাঞ্চ থেকে সব কিছু নিয়েই এখানে আসছি। এখন আমি আমার ফাইল সিস্টেমের মধ্যে যাই, এখানে আছি, আমি একটা কাজ করি, এখানে টাচ, আমি একটা নতুন ফাইল তৈরি করছি 3.txt, এবং এখানে 3.txt চলে আসলো। আমি এর মধ্যে 3 লিখে দিলাম,
লিখে আমি আবার এখানে গেলাম। এবার আমি যদি গিট স্ট্যাটাস দেখি, স্বাভাবিকভাবেই সে দেখাচ্ছে যে 3 চেঞ্জ হয়েছে। সো আমি এবার জাস্ট এটা স্টেজ করে দিয়ে I created 3.txt and entered 3 there, ঠিক আছে। সো আমি এটা ডেভেলপমেন্ট ব্রাঞ্চ থেকে এটা আমি কমিট করে রাখলাম। ওকে, এইবার আমি যদি গিট, খেয়াল করেন আমার ডেভেলপমেন্ট ব্রাঞ্চ, হ্যাঁ এখানে, এবং আমার এখন গিট স্ট্যাটাসও যদি দেখে নেই সব কিছু ক্লিন। ওকে, এখন আমি সুইচ করে আবার মেইন ব্রাঞ্চে যাচ্ছি, গিট চেক আউট মেইন। যেই আমি মেইন দিলাম, আমি যেই এখানে ফাইল সিস্টেমে আসলাম, দেখেন আমার 3 গায়েব। এর কারণ হচ্ছে আমি এখন মেইন ব্রাঞ্চে সুইচ করেছি। সো আমি কি বললাম খেয়াল করেন, যখন আমি ডেভেলপমেন্ট ব্রাঞ্চে ছিলাম তখন আমি যখন একটা চেঞ্জ করেছি, চেঞ্জ করে চেক আউট করে দিয়েছি, সরি চেঞ্জ করে কমিট করে দিয়েছি, মানে আমি চেঞ্জটা সেভ করে ডেভেলপমেন্ট ব্রাঞ্চ ক্লিন করে ফেলেছি। ওই চেঞ্জটা শুধুমাত্র ডেভেলপমেন্ট ব্রাঞ্চের মধ্যে আমি করেছি, ঠিক আছে। যেই আমি সুইচ করে আবার মেইন ব্রাঞ্চে কিন্তু সেই চেঞ্জটা আমি করিনি। যেই আমি সুইচ করে মেনে আসছি তখন সেই চেঞ্জটা আপনি দেখতে পাচ্ছেন না। তার মানে গিট আপনার ফাইল সিস্টেমে কি পরিমাণ কন্ট্রোল নিয়েছে চিন্তা করেন, সে আপনাকে সুইচ করে ফেলে দিচ্ছে। সো আপনি আসলে আপনি আছেন একটা ফোল্ডারের মধ্যে আমাদের ফাইল সিস্টেমে, কিন্তু সে আপনাকে একটা ইলিউশনের মধ্যে, দেখেন সে তারই মানে এমনভাবে কন্ট্রোল করছে যে আপনার ভিজিবিলিটিটাও সে কন্ট্রোল করছে, যে আপনি এই ফোল্ডারের মধ্যেই সে জাস্ট কন্ট্রোল করে ওয়াচ করে সে ব্রাঞ্চিংও করে রাখছে। সো আপনি এরকম 10,000 ব্রাঞ্চও যদি এখানে তৈরি করেন, প্রত্যেকটা এইভাবে আলাদা আলাদা করে কিন্তু সে মেনটেন করবে এবং আপনাকে এক একটার এক এক রকম ভিউ দেখাবে। দ্যাটস দ্য বিউটি অফ গিট। সো এটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো ডেভেলপমেন্ট ব্রাঞ্চে আমি এটা চেঞ্জ করলাম করে, তবে হ্যাঁ আপনাকে অবশ্যই কমিট করতে হবে কিন্তু ডেভেলপমেন্ট ব্রাঞ্চে, বা যে ব্রাঞ্চেই করেন, যে কাজটা করলেন কমিট করার পরে তারপরে সে বুঝবে যে এই ব্রাঞ্চটা শুধুমাত্র মানে এই চেঞ্জটা শুধুমাত্র ডেভেলপমেন্ট ব্রাঞ্চের জন্য। সো তারপরে সুইচ করে আপনি মেইন ব্রাঞ্চে যখন আসছেন তখন কিন্তু সেই চেঞ্জটা এখানে নাই, তাই না? সো এইটুকু আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, সো ডেভেলপমেন্ট ব্রাঞ্চে আমরা একটা চেঞ্জ করলাম, করে আমরা আবার কিন্তু মেইন ব্রাঞ্চে এসেছি। এখন ধরেন আপনি এই মেইন ব্রাঞ্চে আসার পরে আপনি এই জায়গাটাতে 2.txt যেটা আছে সেটার মধ্যে ধরেন আপনি চেঞ্জ করলেন, আর একটা 2 দিয়ে দিলাম, ঠিক আছে। তার মানে আমি যদি গিট স্ট্যাটাস দেখি তাহলে এই অবস্থা। সো এটা করে আমি আবার এখান থেকে I changed 2.txt and added additional 2, এরকম ধরেন আমি একটা করে রাখলাম, কমিটও করে রাখলাম। সো আমার মেইন ব্রাঞ্চেও আমি চেঞ্জ করেছি, ডেভেলপমেন্ট ব্রাঞ্চেও আমার কিছু চেঞ্জ আছে, ঠিক আছে। এখন আমি আবার git চেক আউট ডেভেলপমেন্ট ব্রাঞ্চে গেলাম, ঠিক আছে। সো 2 জায়গাতেই আমার কমিট আছে, কিন্তু আমি চাচ্ছি এখন ডেভেলপমেন্টের যে ব্রাঞ্চটা, যেটা হচ্ছে আমার রাফ করার জায়গা, তাই না? সো ওই জায়গাটাতে আমি তো কিছু কাজ করেছি, আবার মাস্টার ব্রাঞ্চে একজন পোদ্দার, সে ধরেন, বা আমার অনেক উপরের প্রজেক্ট ম্যানেজার, উনি পোদ্দারি করে ওই জায়গাটাতে ধরেন কিছু একটা দিয়ে দিয়েছে, ঠিক আছে, চেঞ্জ করে কমিট করে রেখে দিয়েছি। সো 2 ব্রাঞ্চে আমার চেঞ্জ হয়েছে। সো আমি এখন চাচ্ছি আগে, ঠিক আছে ভালো কথা, 2 দিকেই দুইজনই এগ্রিড যে ভাই ঠিক আছে ভুল হয়ে গেছে, এখন আমরা 2টা মার্চ করে মাস্টারে দিব, মেইনে দিব। সো তাহলে ডেভেলপমেন্টে আমরা আগে যেটা করব, ডেভেলপমেন্টে আমরা মার্জিং এর কাজ কারবার করে ফেলবো, ঠিক আছে, করে তারপরে ফাইনালি সেটাকে আমরা আবার মেইনে নিয়ে যাব। এই হচ্ছে আমাদের উদ্দেশ্য। সো ডেভেলপমেন্টের থেকে আমি ডেভেলপমেন্টের সাথে মাস্টারকে মার্জ করছি, ঠিক আছে। তাহলে আমাকে কি করতে হবে, ডেভেলপমেন্টে কারেন্টলি আমি এখন আছি, আমি এখন এটার সাথে মেইনকে মার্জ করে ফেলবো। তাহলে গিট মার্জ, কোন ব্রাঞ্চের সাথে মার্জ করতে চাই সেটা মেইন, ঠিক আছে। সো এটা যদি আমি এখন দেই এবং সাথে কমিট, যেভাবে আমরা একটা মেসেজ দেই সেরকম আমরা একটা মেসেজ দিচ্ছি যে মার্জিং অন ডেভেলপমেন্ট, আর কি মার্জিং অন ডেভেলপমেন্ট উইথ মেইন, ধরেন এটা দিয়ে দিলাম, ঠিক আছে। সো দেখেন সে কিন্তু বলছে যে 2.txt এখানে একটা ফাইল চেঞ্জড হয়েছে এবং আরেকটা ইনসারশন হয়েছে, হ্যাঁ এই যে 1 ফাইল চেঞ্জড 1 ইনসারশন। তো আমরা যদি এখন ডেভেলপমেন্টের এখানে যাই, তাহলে 2.txt যেটা আছে সেখানে এই যে
মেইন ব্রাঞ্চে যে চেঞ্জটা করেছিলাম দেখেন মার্জ হয়ে এখানে চলে এসছে, আর নিজের যেটা আছে হ্যাঁ সেটা তো আছেই। সো এখন ফাইনালি আমরা ধরেন সবকিছু শেষ ডেভেলপমেন্ট ব্রাঞ্চে, তার মানে এখন সব আপডেটেড কোড আছে। এখন আমি চেক আউট মেইনে যাব, যেই আমি মেইনে যাচ্ছি তাহলে আমার এখানে 1 আর 2 আছে, 3টা কিন্তু নাই। হ্যাঁ, সো আমি যদি এখন তাহলে এখন মেইন ব্রাঞ্চে আমি এখন ডেভেলপমেন্টটাকে একইভাবে গিট মার্জ, এবার কি করব ডেভেলপমেন্ট। সো মেইন ব্রাঞ্চে আমি ডেভেলপমেন্টের সবকিছু আবার মার্জ করে ফেলছি, ঠিক আছে। তাতে কি হচ্ছে এখানেও তাহলে আমি একটা এম দেই, এখানে বলি মার্জিং অন মেইন উইথ ডেভেলপমেন্ট, দ্যাটস ইট। সো এখানেও সে বলছে এই যে 3.text এখন ইনসারশন হয়েছে তার, ঠিক আছে। সো এখন যদি আমি মেইনে আসি এই দেখেন, সো এখন যদি আমি মেইনের এলএসএ দেখি এই যে 3.text চলে এসছে, প্লাস একই সাথে তার মানে কি হলো দুইটা ব্রাঞ্চ মার্জ হয়ে গেল। সো এইটা হচ্ছে আপনার মার্জিং এর স্ট্র্যাটেজি, ঠিক আছে। সো এটা তো সুন্দর মতো সে মার্জ হয়ে গেল, আমাদের কোনো প্রবলেম হলো না, ঠিক আছে। কিন্তু মার্জের সময় অনেক সময় কনফ্লিক্ট হতে পারে, ঠিক আছে। সেটা কিভাবে হয় এবং সেটা কিভাবে সলভ করতে হয় সেটা চলেন দেখি। মার্জ কনফ্লিক্ট কখন হয়, যখন একই ফাইলে ধরেন দুইজন দুই সাইড থেকে চেঞ্জ করেছে, ঠিক আছে, তখনই আসলে মার্জ কনফ্লিক্টটা হবে। যেমন ধরেন আমি একটা কাজ করি, বা ধরেন এরকমও হতে পারে যে আপনি একটা ব্রাঞ্চে কাজ করছেন মেইন ব্রাঞ্চে, আরেকজন কাজ করছে ডেভেলপমেন্ট ব্রাঞ্চে। মেইন ব্রাঞ্চে বসে আপনি 1.txt নামে একটা ফাইল তৈরি করলেন, আর ওদিকে ডেভেলপমেন্ট ব্রাঞ্চে বসে আরেক ভদ্রলোক তিনিও 1.txt নামে একটা ফাইল তৈরি করলেন, তখনও মার্জ কনফ্লিক্ট হবে। সো সেটা আমরা একটু দেখি যে কিভাবে হয় এবং কিভাবে সেটা একটু সলভ করা যায়। তো আমরা কারেন্টলি মেইন ব্রাঞ্চে আছি, তাই না। সো আমি যেটা করি, আমরা মানে মানে সো কারেন্টলি আমরা মেইন ব্রাঞ্চে আছি। সো আমরা একটা নতুন ব্রাঞ্চ তৈরি করি, মেইন ব্রাঞ্চে সব কাজ না করে আমরা এই সুযোগে একটা নতুন ব্রাঞ্চ তৈরি করি। তো কুইকলি করে ফেলি গিট ব্রাঞ্চ, আমরা জানি মেইন থেকে আমরা ধরেন ডেভেলপমেন্ট ছিল, তো ধরেন স্টেজিং নামে আমি আরেকটা ব্রাঞ্চ তৈরি করলাম, ঠিক আছে। সো এটা হলো, এবং স্টেজিং ব্রাঞ্চেও সব আমার আপডেটেড কোড চলে গেল। এখন আমি গিট চেক আউট স্টেজিং করলাম, ওকে। স্টেজিংয়ে যাওয়ার পরে আমি এখন স্টেজিংয়ে আছি। সো আমি আমার ফাইল সিস্টেমে গেলাম, ফাইল সিস্টেমে যে আমার এই যে 2.txt যেটা আছে, এখানে শেষে একটা 2 ছিল, রাইট। আমি এখানে ধরেন লিখলাম বাংলায় লিখলাম 2, ঠিক আছে, লিখে সেভ করলাম, ওকে। আচ্ছা, তাহলে আমার স্টেজিংয়ে চেঞ্জ হলো। এখন আমি গিট স্ট্যাটাস যদি দেই, চেঞ্জ দেখতে পাচ্ছি। সো আমি এটা গিট অ্যাড করে কমিট সংক্ষেপে লিখি চেঞ্জড 2, এভাবে লিখে রাখলাম। সো স্টেজিং এর কাজ শেষ হয়ে গেল, ওকে। সো এখন আমি গিট চেক আউট বানান ভুল হয়েছে, এখন আমি আবার ডেভেলপমেন্টে সুইচ করলাম। যেই ডেভেলপমেন্টে সুইচ করলাম, আমি যদি 2তে যাই আমার ওই 2টা কিন্তু নাই। হ্যাঁ, আমি যদি এখন এই জায়গাটাতেই ধরেন লিখলাম আরেকটা 2 দিলাম, ঠিক আছে। এইবার আমি git add dot commit -m আমি মেসেজ দিচ্ছি এবার যে added 2 on 2.txt, ঠিক আছে, ওকে। সো ডেভেলপমেন্টে আমি একটা চেঞ্জ করলাম, আবার ইয়েতেও একটা চেঞ্জ করলাম, স্টেজিংয়েও চেঞ্জ করলাম। এবার ধরেন ডেভেলপমেন্টে বসে আমি স্টেজিংয়ের সাথে তাকে মার্জ করতে চাচ্ছি। সো তাহলে কি হবে, git মার্জ স্টেজিং, এই যে অটো মার্জিং সে করতে পারেনি, কনফ্লিক্ট মার্জ কনফ্লিক্ট ইন 2.text, অটোমেটিক মার্জ ফেইল্ড, ফিক্স কনফ্লিক্টস অ্যান্ড দেন কমিট দ্য রেজাল্ট। সো যখন গিট নিজে চেষ্টা করবে যে অটো মার্জিং করার, যেমন আমরা এর আগের এক্সাম্পলে দেখলাম কোনো কনফ্লিক্ট ছিল না, যার কারণে সে মার্জ করে ফেলেছিল, কিন্তু এই জায়গাটাতে শেফ নিজে তার এআই ফেইল্ড, কারণ সে দেখছে যে একই লাইনে এও করেছে ও করেছে। তো তাহলে তো সে তো ডিসিশন নিতে পারছে না, তার কাছে ডিসিশন নেওয়ার মতো কিছু নাই। তো দ্যাটস ওয়াই গিট ফেইল্ড, এবং দ্যাট লেফট দ্য ডিসিশন টু আস, যে ভাই তুমি ডিসিশন নাও যে কী করবা, ওকে। সো তখন যেটা করতে হবে, ডেভেলপমেন্ট ব্রাঞ্চে যিনি বসে আছেন বা যারই যে কোনো একজনকে ফোন করতে হবে, ভাই মার্জ কনফ্লিক্ট হয়েছে,
ঠিক করে নেন। হয় সে তার কোডে ঠিক করবে, নাহলে আপনি ঠিক করবেন। তো এখন তাহলে আরেকটা জিনিস যেটা মাথায় আসতে পারে আপনাদের, ধরেন আমি এখন ডেভেলপমেন্ট ব্রাঞ্চে আছি, তাই না? সো আমি তাহলে 2.txt ফাইলটা তো এখানে খুললাম, এই দেখেন খোলার সাথে সাথে এই যে সেখানে সে কিন্তু বলেও দিয়েছে, দেখছেন? মানে মার্জ করার পরে সে আপনাকে ইঙ্গিতও দিয়ে দিয়েছে ডেভেলপমেন্টে যে এই হচ্ছে অবস্থা, এখন আপনি কনফ্লিক্ট দূর করেন। সো তখন ডেভেলপমেন্ট ব্রাঞ্চে যিনি আছেন, এই যে এখানে সে বলে দিয়েছে যে এই যে 2, এখানেও 2, সো এই জায়গাটায় মানে কোনটা রাখবেন। সো আপনি ধরেন ডেভেলপমেন্ট ব্রাঞ্চে বসে ঠিক করলেন যে না, আমি এটা রাখবো না, বাংলাটাই রাখবো। সো আপনি সব মুছে এগুলো দিয়ে সেভ করে দিলেন, দিয়ে তারপরে আপনি git add salt, ওকে? সো ডেভেলপমেন্টে আপনি এটা করে দিলেন, এবং তারপরে এখন আপনি git checkout staging এখানে আসলেন, এবং ফাইল সিস্টেমে যে সেখানে এই 2.txt, সো এখানেও তো আসলে 2 আছে, কোনো ইয়ে নাই। সো তাহলে সে এখন চাইলে এই জায়গাটাতে যেহেতু সব ঠিক আছে, সে এখন চাইলে এই মানে স্টেজিংয়ে চাইলে আমরা মার্জিংটা করতে পারি, আবার আমরা ডেভেলপমেন্টে চাইলে গিয়েও করতে পারি এখন, কারণ এখন কনফ্লিক্ট হবে না, দুদিকে সেম আছে। সো ধরে নিলাম এখন আমরা স্টেজিংয়েই কনফ্লিক্ট, তারা দুজনে মিলে ডিসিশন নিল যে তারা স্টেজিংয়েই এটা সলভ করবে। সো তাহলে এখানটায় আমরা যদি এখন git merge with ডেভেলপমেন্ট করি, এই যে সে দেখাচ্ছে ঠিকই, কিন্তু এবার আর কোনো কনফ্লিক্ট হয়নি, কারণ জায়গা দুজনেরই সেম হওয়াতে সে এখন দুটাকে মার্জ করে ফেলেছে। ঠিক আছে? সো এখন আমরা ফাইনালি স্টেজিং, এখন যদি git স্ট্যাটাস দেই তাহলে এখন সব কিছু ক্লিন আছে। এখন আমি ফাইনালি এই চেঞ্জটা আমরা মেইনে নিয়ে চলে যাব, git checkout মেইন। সো মেইনে আসলাম, মেইনে যে আমরা এসেছি। সো এবার যদি আমরা ফাইল সিস্টেমে যাই, তাহলে আমাদের টুতে যদি যাই, এখানে কিন্তু আমার লেটেস্টটা ছিল না। সো আমরা যদি এখন মার্জটা করি, git merge with ধরেন স্টেজিং বা ডেভেলপমেন্ট যে কোনো একটা করলেই হবে, কারণ সবগুলো অ্যালাইন্ড। সো git merge staging যদি আমি করি এখন, তাহলে এই যে ঠিক আছে। সো এখন তাহলে সব কিছু ঠিক হয়ে গেছে। এখন যদি আমরা এই ফাইলটাই যাই, দেখেন মেইনে তো 2 ছিল, তার সাথে পরে লাস্টে এই 2 যোগ হয়েছে, যোগে আলটিমেটলি সব মার্জ হয়ে গেছে। সো আশা করি মার্জিংটাও আপনাদের কাছে ক্লিয়ার হলো, এবং মার্জ কনফ্লিক্ট কিভাবে দূর করতে হয় সেটাও আপনারা বুঝলেন। ওকে, এতক্ষণ আমরা যে কাজগুলো করলাম সবই ছিল লোকাল রিপোজিটরির মধ্যে, মানে আমরা অ্যাড করে স্টেজে তুললাম, তারপরে কমিট করে আমরা লোকাল রিপোজিটরিতে আমাদের ইয়েটা সেভ করলাম। কিন্তু আমরা তো জানি যে আমাদের একটা রিমোট রিপোজিটরিও আছে, সেটাই আমাদের আলটিমেটলি উদ্দেশ্য, যেটা গিট হাবে আছে। তো সেইখানে যদি আমি আমার এই যে সব কিছু যা করলাম, এই লোকাল রিপোজিটরিটাকে যদি আমি রিমোটে এখন আপডেট করে দিতে চাই, তাহলে সেই প্রসেসটাকে বলা হয় গিটের ভাষায় পুশ। ঠিক আছে? সো আমরা এখন দেখব যে গিটে কিভাবে পুশ করতে হয় আমার লোকাল চেঞ্জেস। সেই সাথে আমরা এটাও দেখব যে রিমোট থেকে যদি রিমোটে ধরেন আমরা তো একইভাবে আমরা তো এটাও করতে পারি যে রিমোটে যদি কোনো চেঞ্জ হয়, সেটা যদি আমার লোকালে আমরা নিয়ে আসতে চাই, তাহলে সেইটাকে বলা হয় গিটের ভাষায় ফেচ। ঠিক আছে? ফেচ যেটা করে রিমোট থেকে লোকাল রিপোজিটরিতে চেঞ্জেসটাকে নিয়ে আসে, কিন্তু ওয়ার্কিং ডিরেক্টরি যেটা আছে সেই ওয়ার্কিং ডিরেক্টরিতে ফাইলগুলো রিফ্লেক্ট করে না, মানে আসে না। হ্যাঁ, আসানোর জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে গিট পুল, মানে আমরা সমস্ত কিছু মানে পুল করে নিয়ে চলে আসবো। তাতে কি হবে, আমার ফেচও হবে একই সাথে, প্লাস তার সাথে মার্জও হয়ে ওয়ার্কিং ডিরেক্টরিতে পুল হয়ে যাবে। ঠিক আছে? সো তার মানে পুশ হচ্ছে লোকাল ডিরেক্টরি থেকে যদি আমি পুশ করতে চাই রিমোটে, সেটাকে বলা হয় পুশ। রিমোট থেকে যদি আমার শুধু চেঞ্জেসগুলো নিয়ে আসতে চাই, তাহলে হচ্ছে ফেচ। আর যদি আমি একদম অ্যাবসলিউটলি রিমোট থেকে সব কিছু নিয়ে আসতে চাই, মানে ফেচও করব প্লাস একই সাথে মার্জ করে ফেলবো আমার ওয়ার্কিং ডিরেক্টরির সাথে, তাহলে হচ্ছে গিট পুল। সো গিট পুল ইজ ইকুয়াল টু গিট ফেচ প্লাস মার্জ। ওকে, সো এটা আমরা এখন দেখবো এক্সাম্পলে। শুরুতে দেখি চলেন কিভাবে গিট পুশ কাজ করে। তো আমরা তো লোকাল রিপোজিটরিতে এতক্ষণ অনেক কিছু করলাম, সো আমরা চাচ্ছি এটাকে আমাদের রিমোট মেইন ব্রাঞ্চে পুশ করে দিতে। সো সেটার জন্য সিম্পল গিট পুশ, আমি এখন কিন্তু মেইনে আছি, সো গিট পুশ আমি চাচ্ছি
তাহলে রিমোটটাকে বলা হয় অরিজিন, মানে গিট পুশ অরিজিন, তারপরে আমি মানে রিমোটের কোন ব্রাঞ্চে করতে চাচ্ছি সেটা। সো আমি চাচ্ছি মেইন ব্রাঞ্চে, সো গিট পুশ অরিজিন মেইন, এটা যে আমি দিলাম। ডান, ঠিক আছে। সো এখন যদি আমরা আমাদের এই রিমোট রিপোজিটরি রিফ্রেশ দেই, তাহলে দেখেন আমার সব কিছু এখানে চলে এসছে, কিন্তু বাকি ব্রাঞ্চগুলো কিন্তু আসেনি। হ্যাঁ, সো তার মানে সে কি, আমি শুধুমাত্র আমার মেইন ব্রাঞ্চ থেকে সব কিছু রিমোটের মেইনে দিয়ে দিলাম। ক্লিয়ার? সো আমি যদি এখন গিট চেক আউট, আমি যদি এখন আমার স্টেজিংয়ে চলে যাই, সো সেখানেও আমি গিট পুশ অরিজিন কি হবে, স্টেজিং। সো সে যেটা এখন করবে, সে রিমোটে স্টেজিং নামে একটা ব্রাঞ্চ তৈরি করবে, ঠিক আছে। এবং এখানে যদি আমি যাই, দেখেন এই যে সে স্টেজিং নামে একটা ব্রাঞ্চ তৈরি করেছে এবং তার মধ্যে সব কিছু নিয়ে গেছে। ওকে, সো এটা একইভাবে আমরা গিট চেক আউট ডেভেলপমেন্ট এবং গিট পুশ অরিজিন রিমোটের ডেভেলপমেন্ট ব্রাঞ্চে করে দাও। সো এটা যখন আমি দিব তখন আমার ডেভেলপমেন্টও চলে যাবে ওখানে। দ্যাটস ইট। সো আমার 3টা ব্রাঞ্চ সিঙ্ক হয়ে গেল, এই যে দেখেন এখন ডেভেলপমেন্ট ব্রাঞ্চও আছে। সো এখন আমি মেইনে চলে আসলাম এবং আমি গেট চেক আউট আবার মেইনে সুইচ করলাম। হ্যাঁ, আশা করি এইটুকু আপনাদের কাছে ক্লিয়ার। পুশ, সো এখন ধরেন এটা তো গেল পুশ, লোকাল থেকে রিমোটে নিলাম। এবার আমরা দেখব ফেচ। ফেচ মানে হচ্ছে আমার রিমোটে যদি আমি কোনো চেঞ্জ করি, এবার আমি আপনাদেরকে চেঞ্জটা এখান থেকে করে দেখাই। হ্যাঁ, তাহলে এটাও আপনারা বুঝে যাবেন। ধরেন আমি এই জায়গাটায় রিমোট মেইনে আছি, এখানেই আমি একটা চেঞ্জ করছি। ধরেন আমি কি করা যায়, এই 2.txt, যেটাতে প্রচুর কাজ করছি বারবার, 3.txt-তে যাই, এখানে আমি এটাকে এডিট করলাম। এডিট করে আমি এই জায়গাটায় 3 দিয়ে দিলাম। হ্যাঁ, 3 দিয়ে আমি এই জায়গাটায় লিখে দিলাম আপডেট, এখানে যা আছে তাই দিলাম, আমি কমিট চেঞ্জেস দিলাম। সো আমি রিমোট থেকে কিন্তু এবার কমিট করলাম। সো আমি আবার কোডে ফেরত গেলাম। সো আমার মেইনে কিন্তু একটা মানে মেইন ব্রাঞ্চ, মানে রিমোটের মেইন ব্রাঞ্চ কিন্তু আমার এখন লোকাল থেকে আগিয়ে আছে, ঠিক আছে। সো এখন যদি আমি চাই এই যে রিমোটে যে চেঞ্জটা করলাম, হ্যাঁ, আমি ওইটাকে যদি ফেচ করে নিয়ে আসতে চাই, তাহলে গিট, আমি কিন্তু মেইনে আছি, এখন লোকালের মেইনে আছি। সো আমি রিমোট থেকে মেইন থেকে নিয়ে আসতে চাই, তাহলে গিট ফেচ। এই সো এখন যদি আমরা গিট স্ট্যাটাস দেখি, এই যে সো যেটা হচ্ছে যে আমার চেঞ্জটা চলে এসছে, কিন্তু আমি যদি আমার ফাইল সিস্টেমে যাই তাহলে আমি 3 এর মধ্যে এটা কিন্তু দেখব না। আমি দেখব যদি আমাকে এখন তাহলে আবার মার্জ করতে হবে, গিট মার্জ। হ্যাঁ, এখন যদি আমি দেখি, এই যে এখন দেখেন 3টা এসছে। সো তার মানে আমি ফেজটা আছে হচ্ছে শুধুমাত্র চেঞ্জেসগুলো নিয়ে আসার জন্য, ঠিক আছে। আর যদি আমি তাহলে তো আমাকে ফেচও করতে হবে, যদি আমি সব মানে নিয়ে আসতে চাই এবং ওয়ার্কিং ডিরেক্টরি তো ইম্প্যাক্ট ফেলাতে চাই, তাহলে আমাকে গিট মার্জও আরেকবার কল করে নিতে হবে। সো কিন্তু আমি যদি হোয়াট ইফ, ধরেন আমি 3.txt, তো আমি 3.txt-এ আবার গেলাম, গিয়ে আমি যদি এখন এটা এডিট করি, করে আমরা যদি এখন এখানে 3 এর পরে বাংলায় আবার 3 লিখি, দিয়ে আমি আবারও এখানে কমিট করলাম। সো এবারও আমার রিমোট রিপোজিটরি আগিয়ে আছে মেইন। সো এখন আমি কি করব, জাস্ট ধরেন গিট পুল করে দিলাম। গিট পুল কি করবে, আগের কাজটাই আমাকে একবারে করে ফেলবে। সো এখন দেখেন, এই দেখেন 3 এর মধ্যে এটা। সো তার মানে গিট পুল যে কাজটা করছে সেটা হচ্ছে গিট ফেচ প্লাস হচ্ছে মার্জ। সো সে ফেচও করে নিয়ে আসছে চেঞ্জেসগুলো এবং মার্জ করে ফেলছে যে 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 ব্রাঞ্চে আমি আছি সেই ব্রাঞ্চের সাথে রিমোটের ব্রাঞ্চটা। ক্লিয়ার? এই হচ্ছে মোটামুটি গিট নিয়ে করা আমার সবগুলো জিনিসপাতি যেগুলো মোস্ট ইউজড। হ্যাঁ, এর মানে এই নয় যে এটাই গিটের সব কিছু, বাট
দিজ আর দ্য বেসিক থিংস, এবং এই কটা জিনিস জানলেই মোটামুটি আমাদের এগুলোই মূলত লাগে। হ্যাঁ, সো সেই জিনিসগুলো আপনাদেরকে একদম ক্লিয়ার করে দিলাম। যারা বিগিনার তাদের জন্য অনেক হেল্পফুল হবে বলে আমার মনে হয়, কারণ গিট ইনিশিয়ালি যারা একদম কখনো গিট নিয়ে কাজ করেন নাই তাদের জন্যই আসলে আমার এই সিরিজটা। সো আশা করি এটাতে আপনাদের উপকার হবে। সো আমরা সামারি যদি করি, কি দাঁড়ালো, যে আমাদের বেসিক্যালি আমরা ওয়ার্কিং ডিরেক্টরি থাকে একটা আমাদের, যেখানে আমরা কাজ করি, সেখান থেকে আমরা লোকাল মানে আমরা গিট ইনিট দিয়ে একটা রিপোজিটরি, লোকাল একটা রিপোজিটরি তৈরি করতে পারি। তৈরি করার পরে তারপরে সেটা আমরা কি করতে পারি, স্টেজে তুলতে পারি। আমরা স্টেজে তোলার পরে ইন্টারমিডিয়েটের একটা স্টেজ, তারপরে সেখান থেকে আমরা কি করতে পারি, কমিট করে আমরা লোকাল রিপোজিটরি আপডেট করতে পারি। ফাইনালি আমরা রিমোটলি একটা রিপোজিটরি তৈরি করতে পারি। সেই রিপোজিটরিতে আমরা চাইলে আমাদের লোকাল ইয়েটা কি করতে পারি, পুশ করে দিতে পারি, তাই না? আবার রিমোট একটা রিপোজিটরি আগে তৈরি করে সেখানে কিছু কোড আছে, সেটা আমরা ক্লোন করে নিয়ে আসতে পারি। করে আসলে আমাদের রিমোট রিপোজিটরিও আমাদের কাছে চলে আসবে, তাই না? আচ্ছা, সো আশা করি এইটুকু হয়ে গেলেই আপনারা মোটামুটি ক্লিয়ার সবকিছু মানে বুঝে গেছেন মানে গিটের অনেক। আর যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট সেকশন তো আছে, মানে আস্ক করতে পারেন, আই উইল ট্রাই টু অ্যান্সার। ঠিক আছে, সো এখানেই এই ভিডিওটা দিয়ে আমি আমার এই প্লেলিস্টটা শেষ করছি। যদি আপনাদের আরও কোনো গিট নিয়ে কনফিউশন থাকে বা প্রশ্ন থাকে, প্লিজ ফিল ফ্রি টু আস্ক। আমি যদি এটার জন্য একটা ভিডিও অ্যাড করতেও প্রয়োজন হয়, আই উইল ট্রাই টু ডু দ্যাট। ওকে, তো সবাই ভালো থাকবেন, টেক কেয়ার।